ধ্যাত কি করো? আমার শরীরে হাত দিলে খবর আছে। আজব তো, তোর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আজ তো আমাদের বাসর রাত। বাকিরা বাসর রাতে যা করবে আমরাও তাই করব। এটাই তো স্বাভাবিক, তাই না? কিসের বাসরাত? হ্যাঁ, তুমি 1 বছর পর আমাকে ডিভোর্স দিবে, সেখানে আমি কেন তোমার সাথে শারীরিক সম্পর্ক করব? হুট করে যদি বাবু হয়ে যায় তখন কি হবে? ওই বাচ্চাটাকে সব কিছু ভোগ করতে হবে। আমি চাই না এইসব। তোমার দরকার জামাই, আমার দরকার টাকা, তাই দূরে থাকো। দুর্বল, তুই আনরোমান্টিক নাকি রে? আরে ভাই থুক্কু মানে, আরে কচুর মাথা যে কয়েকদিন জামাই হিসেবে আসোস, ততদিন মজা নিলে খারাপ কি? সবাই তো জেনে যাবে আমরা স্বামী স্ত্রী। এখন তো আমাদের চাহিদা মেটালে খারাপের কিছু তো দেখছি না। আর বাচ্চা কেন হবে? আমি ব্যবস্থা করে নিয়েছি, চল বাসরটা করে ফেলি। আমি এইসব কিছুই করব না। আমি ভার্জিন ছেলে, ভার্জিন থাকবো। আমার যে সারা জীবনের সঙ্গী হবে আমি তাকে ভালোবাসবো। তোকে কেন ভালোবাসবো রে ভাই? বড়লোকের মাইয়া ছেলে অনেক পাবি, আমার দিকে নজর না দিলে ভালো। ওই তুই আমাকে তুই বললি কেন রে? তো কি বলবো? তুমি আমার দ্বারা হবে না, তুই তো আমার সমবয়সী। জি না, আমি তো 4 বছরের সিনিয়র। নদীর কথা শুনে ইভান ভুরুকুচকে তাকিয়ে বলল, কি যাতা বলস? মাথা ঠিক আছে? একই ক্লাসে পড়ি আর ওই বলে সিনিয়র। তুই আমার ছোট হইতে পারোস, বড় না। বললাম তো আমি তোর সিনিয়র। কিভাবে? আসলে কি থামলি কেন? আমি ক্লাস 8-এ একবার ফেল গিয়েছিলাম, আর এসএসসি 3বার। নদীর কথা শুনে ইভান ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে থাকলো। নদী মাথায় টোকা দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? ফেল যাইতে পারি, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি কি করব? ইভান ফিক করে হেসে দিলে। নদী অসহায়ভাবে তাকিয়ে থাকলে ইভান বলে, আমাদের কলেজে চান্স পাইলে কিভাবে? ওইটা আমাদের কলেজ, তাই। মানে? হ্যাঁ, আমার ছোট চাচ্চুর কলেজ। বাহ, খুব ভালো। হাসবে না বলে দিলাম। তা তুমি জানো আমি তোমার ছোট, তাহলে আমাকে কেন বেছে নিলে? রাকিবকে বললাম, ওই তো বলল ইভান পড়াশোনার খরচ চালাতে অনেক সমস্যায় হচ্ছে, আর ছেলে হিসাবেও ভালো, বিয়ে করলে খারাপ হবে না, আর তুই তো আসলেই ভালো, তাই তোকে বিয়ে করলাম। তোকে তো মোটামুটি কলেজের সব স্যার ম্যামরাই অনেক ভালোবাসে। হুম। আচ্ছা, তোর ফ্যামিলিতে কে কে আছে রে? আব্বু মারা গেছে, আম্মু ছোট ভাই আছে। ও আচ্ছা, তোর আম্মু জানে আমাকে যে বিয়ে করছস? না, আম্মু যদি জানে আমি টাকার জন্য বিয়ে করেছি তাহলে আমাকে মেরে ফেলবে। আর আমার আম্মু বড়লোকদের একদম পছন্দ করে না। কি কেন? আমি জানি না, বাট আম্মু চিন্তাধারা আছে আমি নিজের পায়ে দাঁড়ালে আমাকে গরিব একটা মেয়ের সাথে বিয়ে দিবে। কি আজব, বড়লোক তার কি ক্ষতি করেছে? জানি না, কইলাম তো। ও যদি তোর আম্মু কখনো জেনে যায় তখন তুই কি করবি? নাচবো। মজা করিস না। আচ্ছা শুনো, আমি এখন বাসায় যাই, আম্মু আমার জন্য অপেক্ষা করবে। আজ আমাদের বাসর রাত, তুই আমাকে একা রেখে চলে যাবি? ফাও কথা বাদ দাও, ঘুমাও। আর হ্যাঁ, ইন্টার পাস করতে চাইলে আগামীকাল থেকে আমার সাথে পড়াশোনা করবে, মনে যেন থাকে। আমার বউ ফেল করবে, এইটা খুব খারাপ দেখায়। নদী ইভানের গলা জড়িয়ে ধরে গালে কিস করে কোলে বসে বলল, যাস না, আজকে তো আমাদের বাসর রাত, তাই না? বাসর রাতে একা একা থাকতে ভালো লাগবে না। নামো কোল থেকে। ইভান ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে খাট থেকে উঠে দাঁড়িয়ে বলল, ওইসব মাথা থেকে বের কর। তোর আব্বু আম্মু কবে আসবে? 2 দিন পর, বাট তুই কিভাবে থাকবি? আজকে থাকতে পারিস না? সমস্যা নাই, আমি একটা ব্যবস্থা করে নিব। আম্মুকে বলবো সবার সাথে গ্রুপ পড়াশোনা করব। ওকে, আব্বু আম্মু যতদিন থাকবে ততদিন থাকতে হবে, আর মায়ের ব্যবস্থা করতে হবে। হুম। আমি এখন যাই, আম্মু কল দিচ্ছে, তুমি একটু চুপ থাকো। ইভান কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। ইভান, কই রে তুই? বাসা আসোস না কেন? আম্মু ফ্রেন্ডদের সাথে গ্রুপ স্টাডি করছি তো, তাই একটু সময় লাগছে। আমি এখনই আসছি। তাড়াতাড়ি আয়। ইভান কল কেটে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নদীর দিকে তাকিয়ে বলে, বাহ, আম্মুর ভয়েসটা তো অনেক সুন্দর রে। না জানি তোর আম্মু দেখতে কত সুন্দর, তুই এত কিউট সুন্দর হবে? আমার আম্মু আসলে অনেক সুন্দর, আম্মুকে দেখে বোঝা যায় না। আমার মতো তার একটা ছেলে আছে, এখন অনেকটা ভেঙে পড়ছে আব্বু অত তাড়াতাড়ি মারা যাওয়াতে। তো তাদের সংসার কিভাবে চলে রে? তুই তো কিছুই করস না। আম্মু বাচ্চাদের পড়ায়, টিউশনি করিয়ে যা ইনকাম হচ্ছে তাতে চলে যায়। এখন আসছি,
ইভান রুম থেকে বের হইলে নদী ইভানের পিছন পিছন নিচে চলে গেল। ইভানকে রিকশায় তুলে দিয়ে ভাড়া দিয়ে দিল। ইভান রিকশায় যেতে যেতে ভাবতে লাগলো, আম্মুকে না বলে বিয়ে করা কি ঠিক হলো? যে অবস্থা, আর টাকার জন্য বিয়ে করলে সমস্যা কি? 1 বছর পর তো ছেড়ে দিব। এর ভিতরে যদি ভালো একটা চাকরি নিয়ে নিতে পারি তাহলে তো হয়ে গেল। ইভান কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। ইভান বাড়ির সামনে গেলে গাড়ি থেকে নেমে গেল। ইভান আর একটু হেঁটে বাড়ির ভিতরে ঢুকলো। হঠাৎ করে ইমন দৌড়ে এসে ইভানের হাত ধরে টেনে কিছু দূর নিয়ে গিয়ে বলল, ভাইয়া, আমি তোর একটা গোপন খবর জেনে গেছি। আম্মুকে যদি বলি তাহলে তুই যে মার খাবি। কি কথা? তুই যে বড়লোক মেয়েকে বিয়ে করছস, এটা আমি দেখছি। তোর ক্লাসমেট নদী আপুকে তুই বিয়ে করছস। ইমনের কিছু বলার আগেই ইমনের মুখ চেপে ধরে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, প্লিজ ভাই, আমার আম্মুকে বলিস না, আমাকে মেরে ফেলবে। দেখ আমি বিয়েটা কেন করছি, তোকে খুলে বলি, শোন। কেন করছো বলো? যদি রিজন ভালো হয় তাহলে বলবো না। দেখ আমাদের সংসারে যে অবস্থা, দুইজনের খরচ চালাতে আম্মুকে কত কষ্ট করতে হয়। আমি নদীকে বিয়ে করছি, নদী আমার পড়াশোনার সব খরচ ওই বহন করবে। মাসে মাসে আমার হাত খরচ থেকে শুরু করে আমার প্রয়োজনীয় সব কিছু দিবে। শুধু ওর আব্বু আম্মুর সামনে ওর ভালো স্বামী হয়ে থাকতে হবে। চুপ তুমি কি মেয়ে নাকি যে বউয়ের টাকায় চলবে? কর, টাকা না থাকলে এই দুনিয়াতে কোনো মূল্য নাই। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না। এর বদলে ভাবি যে হাত খরচা দিবে তার থেকে আমাকে কিছু দিতে হবে। ওকে ডান। ভাবির সাথে পরিচয় করিয়ে দিও তো। থাম, ভাবি ভাবি করিস না। ভাবি কেন বলবো না? তোমার বউ তো সে। আচ্ছা একটা কথা বলতো, তুই কিভাবে জানলি এইসব? সন্ধ্যায় আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে আসছিলাম, হঠাৎ দেখি তুমি। রাকিব ভাইয়া বলছে তোমাদের বিয়ে দিবে। আমি তোমাদের ফলো করলে দেখি সত্যি তোমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিলে। আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। প্লিজ কাউকে যেন বলস না। আমি, তুই, রাকিব আর নদী ছাড়া আর কাউকে জানানো যাবে না। ওকে ওকে, আমার কথা মানলেই চলবে। লাভ ইউ ভাই, থাক, আম্মুর লগে দেখা করে আসি। ওকে। ইভান ওর আম্মুর রুমে গিয়ে দেখে ওর আম্মু খাটে শুয়ে থেকে তসবিহ পড়ছে। ইভান কাছে গিয়ে বসলে ইভানের আম্মু বলল, খাবার খেয়ে ঘুমিয়ে যা, অনেক পড়াশোনা করেছো। আম্মু 8টা বাজে, এত সকালে খাবো? খাবার খেয়ে ঘুমিয়ে যা, অনেক পড়াশোনা করছো। আজকে 10টার আগে খেয়ে ঘুমিয়ে যা, অনেক রাত জাগছোস। এত রাত জাগা শরীরের জন্য ভালো না। আম্মু তুমি খাবার খাইছো? ক্ষুধা লাগছে না? তুই ইমনকে নিয়ে খেয়ে নে। চলো না, আমাদের সাথে হালকা খেয়ে নাও। তোরা খেয়ে নে, আমার ক্ষুধা লাগলে খেয়ে নিব। ইভান রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে বলল, ভাই চলো খাবার খেয়ে নেই। চলো। ইভান ইমন দুজন খাবার খেতে চলে গেল। খাওয়া শেষ করে দুজন প্লেট ধুয়ে রেখে দিল। ইমন রুমে চলে গেল। ইভান একটা প্লেটে খাবার বেড়ে ওর আম্মুর রুমে গিয়ে টেবিলের উপর রেখে বলল, আম্মু খেয়ে নিও। আচ্ছা যা। ইভান ওর রুমে চলে গেল। ইমনের পাশে বসলে ইমন বলল, ভাইয়া একটা অঙ্ক করে দাও তো, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, হচ্ছে না। ইভান ইমনকে অঙ্ক বোঝাতে লাগলো। হঠাৎ ফোন বেজে উঠলে ইভান ফোন বের করে দেখে রং নাম্বার থেকে কল এসেছে। ইভান প্রথমে রিসিভ করলো না। 3বার বাজলে ইমন বলে, কে কল দেয়, ধরো না কেন? দাও আমি ধরি। ইভানের হাত ধরে ফোন নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে, আমার জামাইটা কি করছে এখন? আপনার জামাইটাই আমার অঙ্ক করছে। নদী ইমনের কথা শুনে ফোনের দিকে তাকিয়ে বলল, ইভান কোথায়? তুমি কে? আমি ইমন, ভাইয়া আমার অঙ্ক করছে। ও ইমন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি আমাকে ভাবি বলছো? এই কার সাথে কথা বলস? ইভান ফোন কেড়ে নিয়ে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। ইভান ইমন আমাকে ভাবি বললো মানে? ইমনকে বলেছো নাকি? ও তুমি? ওই আমাদের বিয়ে পড়ানো দেখছে, কিভাবে? ওইখান দিয়ে ওই বাসায় ফেরার সময় রাকিবের কথা শুনে আমাদের পিছনে গিয়ে দেখছে। তোমার আম্মু জেনে গেছে নাকি? না, ওই কাউকে কিছু বলে নাই। উফ, বেঁচে গেলে না। হুম। ওর কাছে ফোন দাও। ওই পাকনা বেশি কি রেখে কি বলবে? ফোন দাও, আমার দেবর, আমি বুঝে নেব। ইভান ইমনের দিকে ফোন এগিয়ে দিলে
ইমন নদীর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে ইমন ইভানের হাতে ফোন দিয়ে বলল, কথা বলো, আমি ঘুমাবো। আর হ্যাঁ, সকালে আমাকে ডেকে দিও। আচ্ছা। ইমন খাটে শুয়ে পড়ল। ইভান ইমনের বই খাতা ব্যাগে তুলে ইমনের পাশে শুয়ে লাইট অফ করে দিল। নদী ইভানকে বলল, কি করো? শুয়ে পড়লাম, তুমি? ইভান আসো না, তোমাকে ছাড়া ঘুম আসছে না। বাসর রাত আমাদের এমন ভাবে আলাদা থাকা যায় বলো? ফালতু কথা বলো না, আমাদের সম্পর্ক সারা জীবনের না। এসব বাদ দিয়ে ঘুমাও। আর আমার নাম্বার কোথায় পাইছো? রাকিবের থেকে নিয়েছি। ভালো। আচ্ছা, গুড নাইট, ঘুমাবো। প্লিজ কল কেটো না, আমার ঘুম পাচ্ছে না। আজ আইরা। কথাটা বলে ইভান কল কেটে দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ইভানের আম্মুর কণ্ঠে ঘুম ভেঙে গেল। দুজন ঘুমো ঘুমো চোখে তাকাতে ইভানের আম্মু বলল, তাড়াতাড়ি দুজন অজু করে নামাজ পড়তে যা। দুজন তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে অজু করে টুপি মাথায় দিয়ে চলে গেল। দুজন নামাজ পড়ে রুমে এসে পড়তে বসলো। 9টা বাজতেই দুজন তাড়াতাড়ি রেডি হয়ে নিল। তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিল। দুজন ওর আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। ইভান ইমনকে স্কুলে নামিয়ে দিয়ে কলেজে চলে গেল। ইভান কলেজের সামনে নেমে ভিতরে ঢুকতেই রাকিব এসে মারতে লাগলো। ইভান রাকিবকে থামিয়ে বলল, কি হয়েছে, মারছিস কেন? শালা, তুই নদীর সাথে বাসর না করে চলে গেছস কেন? শালা, এমন সুন্দর সুযোগ কেউ হাতছাড়া করে? নদীর মতো এত সুন্দর মেয়ে তোর বউ, আর তুই কিনা শালা কোনো কাজের না। ফালতু কথা বলিস না, মেজাজ গরম হয়ে যাবে কিন্তু। যা শালা, আনরোমান্টিক কথাকার। লাত্তি মার মশালা, ক্লাসে চল। দুজন ক্লাসে চলে গেল। ইভান বসতেই নদী এসে ইভানের পাশে বসলো। ইভানের কাঁধে মাথা দিয়ে পড়ল, সারা রাত একটুও ঘুমাতে পারি নাই। তুই রাতে রাগ দেখিয়ে কল কেটে দিলি কেন রে? এই নাটক কম কর, মাথা সরা, সবাই তাকিয়ে আছে। থাকগা, আমি আমার তোর লজ্জা কম হতে পারে, আমার লজ্জা শরম আছে কিন্তু। আর দেখ, এখানে পরিচিত অনেকেই আছে, আম্মুর কানে পৌঁছে গেলে খবর আছে। ও শোন, আজকে আব্বু আম্মু দুপুরে আসবে, আমার সঙ্গে গিয়ে রিসিভ করবি। কি যাতা বলস? তুই না বললি 2 দিন পর আসবে? তারা ডেট চেঞ্জ করছে, তাদের মেয়ের জামাইকে দেখবে। কেমন ছেলেকে বিয়ে করছি? আমাকে যদি পছন্দ না হয় তখন কি করবি? না করলে নাই, আমার বিয়ে করার কথা বিয়ে করছি, এখন কাকে করছি এইসব শুনে ওদের লাভ নেই। তোদের ফ্যামিলি একটা আজব ফ্যামিলি। চুপ কর। দুজন টুকটাক কথা বলতে লাগলো। শিক্ষক আসলে দুজন কথা বন্ধ করে ক্লাসে মনোযোগ দিতে লাগলো। ক্লাস শেষ হলে তিনজন বের হয়ে গেল। ইভান রাকিবকে বলল, রাকিব, তুই আম্মুকে কল দিয়ে বলবি আমরা গ্রুপ স্টাডি করব। আমার ভয় লাগে, আন্টিকে মিথ্যা বলতে পারবো না। মেজাজটা গরম করবি না তো, নিজে বিয়ে করিয়ে এখন আমাকে ফাঁসিয়ে দিবি নাকি? রাকিবের বাচ্চা, এটা যদি না কইতে পারস তোর খবর আছে। আরে ভাই, আন্টিকে আমার অনেক ভয় লাগে। আচ্ছা, আমি কথা বলে নিব। গুড, আম্মুকে বলবি কিছুদিন আমি তোদের সাথে থাকবো, সামনে তো আমাদের পরীক্ষা। ওকে, এখন রাজি হইলে হইল। হবে, তুই বলে দেখ। আচ্ছা, সন্ধ্যায় বলবো। সবাই কথা বলতে লাগলো। দুপুরের দিকে ইভান গাড়িতে ওঠে সোজা স্টেশনে চলে গেল। দুজন বেঞ্চিতে বসে অপেক্ষা করতে লাগলো। নদী ইভানের হাত ধরে বসে থাকলো। ইভানের রাগ হইলেও কিছু বলল না। ট্রেন এসে থামলে ভিতরে দুজন ঠেলে নদীর বাবা মাকে খুঁজতে শুরু করে। ইভান নদীর আব্বু আম্মাকে সালাম দিলে নদীর বাবা মা ইভানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আব্বু আম্মু চলো, ইভান লাগেজ নিয়ে আসো। ইভান লাগেজ নিয়ে ভিড় ঠেলে বের হয়ে আসলো। নদীর আব্বু আম্মু ইভানের গাড়িতে উঠলো। নদীর আব্বু আম্মু ইভানকে বলল, তোমার নাম কি? জি আঙ্কেল, আমার নাম আরুষ হোসেন ইভান। ইভানের কথা শুনে নদীর আব্বু আম্মু বলে, তোমার আব্বুর নাম কি? সাগর চৌধুরী। আম্মুর নাম রাহেলা বেগম। ইভান হতভম্ব হয়ে পিছনে ঘুরে তাকিয়ে বলল। না। ওহ, ইভান sorry। নদীর আব্বুর দিকে কিছুক্ষণ তাকিয়ে সামনে তাকিয়ে ভাবতে লাগলো। কি ব্যাপার, উনি আমার বাবা মায়ের নাম কিভাবে জানে? চারজন চুপচাপ বাসায় চলে গেল। ইভান নদীর সাথে রুমে চলে গেল। ইভানকে ভাবতে দেখে নদী বলল, কি হয়েছে, এত কি ভাবো? নদী, আমি বুঝতে পারলাম না, তোমার আব্বু আমার বাবা মায়ের নাম কিভাবে জানলো? কি বলছো? হ্যাঁ, আমার বাবার নাম সাগর, মায়ের নাম রাহেলা। কি জানি, আব্বু আম্মু কিভাবে মনে হয় জানলো? আচ্ছা,
যাই হোক নিচে চলো। নদী ইভান নিচে চলে গেল। নিচে গেলে নদীর আব্বু আম্মু সোফায় বসে নদী ইভানকে বসতে বলল। ইভান, তুমি আমাকে মিথ্যা বলছো তাই না? তোমার বাবার নাম সাগর, মায়ের নাম রাহেলা, তাই না? সরি মিথ্যা বলার জন্য, কিন্তু আঙ্কেল আপনি আমার আব্বু আম্মুর নাম কিভাবে জানলেন? তাহলে সত্যি তুমি সাগরের ছেলে? জি, আমার আব্বুর নাম সাগর। আব্বু, তুমি কিভাবে জানছো ওর বাবা মার নাম? কারণ ইভানের চেহারা একদম ওর আব্বুর ছোটবেলার কপি, একদম সাগরের মতো দেখতে। সাগর আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ইভান, সাগর আর তোমার আম্মু কোথায়? আমি ওদের সাথে দেখা করতে চাই। আঙ্কেল এইসব কি বলেন? আমার আব্বুর বন্ধু আপনি কিভাবে হন? ইভান, আমাকে তোমার বাড়িতে প্লিজ নিয়ে চলো, আমি সাগরের সাথে দেখা করতে চাই। আঙ্কেল আমার বাবা বেঁচে নাই, 2 বছর আগে আমার আব্বু মারা যায়। ইভানের কথা শুনে নদীর আব্বুর চোখে পানি চলে আসলো। নদীর আব্বু কান্না করতে করতে বলল। ইভান, তোমার আব্বুর কি হয়েছিল? ওই মারা গেল কিভাবে? আব্বুর ক্যান্সার হয়েছিল, চিকিৎসা অভাবে আব্বু মারা যায়। নদীর আব্বু অঝরে কান্না করতে লাগলো। কি ভাগ্য, এত বড়লোক বাড়ির ছেলে হয়েও চিকিৎসার অভাবে মারা যেতে হলো। আঙ্কেল কি বলেন? বড়লোক বাড়ির মানে? ঠিক বলেছিস। ইভান, তুমি আমাকে তোমার আম্মুর কাছে নিয়ে চলো প্লিজ, আমি একবার রাহেলার ভাবির সাথে দেখা করতে চাই। আঙ্কেল আমার আর নদীর যে বিয়ে হয়েছে এটা যেন বলেন না। এটা আম্মু জানেন আমরা লুকিয়ে বিয়ে করছি। কি বলছো রুকিয়ে? বিয়ে করছো মানে? হ্যাঁ প্লিজ বলেন না, আম্মু বড়লোক মানুষকে দেখতে পারে না। ওকে বলবো না, আমাকে নিয়ে চলো। ইভান নদীর আব্বু আম্মু নদীকে নিয়ে বের হলো। ইভান গাড়ি থামিয়ে বলল। এখানে গাড়ি থামান আঙ্কেল, একটু সামনে হেঁটে যেতে হবে। সবাই নেমে পড়ল। ইভান সবাইকে নিয়ে যেতে নিলে অনেকজন ইভানকে জিজ্ঞেস করতে লাগলো এরা কারা। ইভান এক এক করে সবাইকে উত্তর দিতে দিতে যেতে লাগলো। ভিতরে ঢুকতেই দেখে ওর আম্মু নাই। আপনারা ভিতরে আসেন, আম্মু মনে হয় পাশে আন্টি বাসায় গেছে নাকি। ইভান ভিতরে নিয়ে বসালে ইভানের আম্মু ভিতরে ঢুকলো। ইভান দরজার কাছ থেকে বলল। আম্মু। ইভান, তুই এই সময় ফুল ক্লাস করা বাদ দিয়ে বাসে কি? তোর শরীর ঠিক আছে? আম্মু আমি ঠিক আছি। আম্মু তুমি ভিতরে আসো তো। বল কি হয়েছে? নদীর আব্বু আম্মু বাহিরে দাঁড়ালে ইভানের আম্মু থমকে গেল। নদীর আব্বু বলে উঠল। ভাবি। ইভানের আম্মু যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ইভানের আম্মু কয়েক পা পিছিয়ে যেতেই ইভান বলল। আম্মু পড়ে যাবে তো। তোর আঙ্কেলের থেকে দুধ নিয়ে আয় তো, উনি যেতে বলেছিল। আচ্ছা যাচ্ছি। ইভান চলে গেল। ইভানের আম্মু কাছে গিয়ে বলল। আপনি এখানে কিভাবে? ইভানকে দেখে আমি বুঝে গিয়েছিলাম ওই আপনাদের সন্তান। ভাই ভাবি ভিতরে চলেন। চারজন ভিতরে গেলে ইভানের আম্মু বলে। ভাইয়া, ইভানকে আপনাকে কিছু বলেছে? যদি বলে না থাকেন তাহলে দয়া করে আসল পরিচয় দিবেন না। আমার ছেলেটা অনেক রাগে, যদি একবার জানতে পারে আমাদের সাথে অতীতে ওর দাদা কি করেছে, ওই ওদের ক্ষতি করতে উঠে পড়ে লাগবে। আমি বলি নেই ওর দাদাকে, আমি জাস্ট বলছি আমি সাগরের ফ্রেন্ড। প্লিজ ওকে সত্যিটা বলবেন না। আপনারা এসেছেন আমি অনেক খুশি, দয়া করে আমাদের খোঁজ কাউকে দিয়েন না। আপনার পায়ে ধরছি, আমি আমার সন্তানদের ছাড়া থাকতে পারবো না। কাকা, আপনাদের অনেক খুঁজেছি বাট পাই নাই। তার বংশের একমাত্র ছেলে ইভান। ইভানকে ওর অধিকার বুঝে নিবে। এভাবে আর কতদিন লুকিয়ে থাকবেন? আমার মেয়ে আধিয়া কেমন আছে? ভালো আছে, কিন্তু কিন্তু কি? কিছু বলতে যাবে সাথে সাথে ইমন ভিতরে এসে বলতে লাগে। আম্মু, আম্মু কোথায় তুমি? ইমন কি হয়েছে? তোর শরীরে ময়লা লেগে আছে কেন? আম্মু আমি রাজুকে মারছি। আম্মু আমার কোনো দোষ নাই। ইভানের আম্মু ইমনের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে। আবার মারামারি করে এসেছিস? বলস তোর কোনো দোষ নাই, কেন মারছস? হ্যাঁ, কতবার বলবো মারামারি না করতে। আমার কি দোষ? ও আমাকে রাগাচ্ছিল। আমার বান্ধন নিয়ে আছে, ও নাকি আমার বউ, এটা কেন বলবে? ইমন কথাটা বলে সামনে নদীর দিকে চোখ গেলে সাথে সাথে চোখের পানি মুছে নিয়ে নিজেকে তাড়াতাড়ি করে ঠিক করতে লাগলো। দুজন চুলগুলো ঠিক করে নদীকে বলল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসছেন কেন? না মানে তোমাকে তো ফোনের ভেতরে মনে হইলো অনেক বড় বাচ্চা, এখন তো দেখি একদম কিউট বাচ্চা। আর আমাকে দেখে যেভাবে স্টাইল করলে। নদীর কথা শুনে ইমন লজ্জা পেয়ে গেল।
ইমন নদীকে বলল। না মানে? আর আম্মু, মানুষ দেখো না, সবার সামনে এভাবে থাপ্পড় না মারলেও পারতে। ইমনের কথা শুনে সবাই ভুরু কুচকে তাকালো। ইভানের আম্মু কান ধরে পড়ল। তোর বড় ভাই তো তোর মতোই এত পোল্টিবাজ না? তুই এত পোল্টিবাজ কেন রে? আছে তো আম্মু, অপমান করো না, আমার মান সম্মান আছে কিন্তু। আন্টি ছেড়ে দেন, ছোট নবাবের মান সম্মানে লাগছে। আম্মু ইমনের কান ধরে রাখছো কেন? ভাইয়া, রাজুর বোন এসেছে, তুমি একটু সামলিয়ে নাও। আমি বউকে নিয়ে যাই। বৌমানি? মানে নদী আপু আমাদের রুমে নিয়ে যায়। ইমন নদীর হাত ধরে ইভানের রুমে নিয়ে গেল। ইভান রাজুর বোনের সাথে কথা বলতে গেল। নদীর আব্বু আম্মু হাসতে হাসতে বলে, এটাও কি আপনাদের ছেলে? হ্যাঁ, অনেক দুষ্টু হয়েছে। কথা ধরুন ভাব দেখে বোঝা যাচ্ছে ওর দাদা শুনলে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। প্লিজ কাউকে বলবেন না যে বাড়িতে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সাগরকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখতে হয়েছে। আমি সেই ফ্যামিলিতে আমার সন্তানদের কখনোই দিব না। আতিয়া, ও তো ওইখানেই আছে। ছোটবেলায় কেড়ে নিয়েছিল, তাই পেয়েছে। দেখো কাকা, তোমাদের সাথে অন্যায় করতে পারে, বাট সে তার নাতি নাতনিদের অনেক ভালোবাসে। আতিয়া তার চোখের মনে, আতিয়া যা বলে তাই শোনে। আর ইমনকে এখানে ওই পরিবেশে দেখতে একদম ভালো লাগছে না। এখানে থাকবে আমাদের সন্তানদের, আমি যেখানে রাখবো সেখানেই থাকবে। আচ্ছা, আপনারা হাত মুখ ধুয়ে নেন, আমি আপনাদের খেতে দিই। না, কিছু খাবো না। তা কি করে হয়? আমাদের বাসায় এসেছেন আর না খেয়ে যাবেন? এটা হতেই পারে না। থাকেন, আমি আসছি। এদিকে ইভান রাজুর বোনকে বুঝিয়ে পাঠিয়ে দিল। রুমের ভিতরে ঢুকে ইমনের কান ধরে পড়ল। এভাবে কেউ মারে বদমাইশ? ও আমার বান্ধবীর সাথে আমাকে অন্য কিছু বলে কেন? কি বলছে? আমার বান্ধবী নাকি আমার বউ হয়। আগে বলবি না? আগে কইলে কি, আমার দোষ তো তোমরা ধরো। আচ্ছা, ভাবি তো আম্মুকে কিছু বলে নাই। বুদ্ধিমান যে তুই। তোমরা দুই ভাই কি মারামারি ছাড়া কিছু বোঝো না? আপনিও আমার ভুল ধরছেন। ইভান কিছু বলবে তার আগে ইভানের আম্মু ডাক দিলে। নদী ইমন ইভান চলে গেল। বাহিরে গেলে দেখে নদীর আম্মু আব্বুকে চা, বিস্কিট, ফল, চিপস, চানাচুর অনেক কিছুই খেতে দিয়েছে। ইভানের আম্মু বলল, তুমি বসো। ইমন, মুরগিটা জবাই করে দে তো। তোর আঙ্কেল দেশি মুরগি খেতে অনেক পছন্দ করে। দিচ্ছি আম্মু। তিনজন বসে চা খেতে লাগলো। ইভান ইমন মুরগি ধরে জবাই করে। মুরগি বেচে কোটে দিতে লাগলো। নদী ইভান আর ইমনের দিকে তাকিয়ে আছে। দেখো, ওরা ছেলে হয়ে কত কিছু পারে। আমিও পারবো। ইভান আমাকে দাও, আমি কাটাকাটি করি। আরে ভাবি, আমার মতো সুইট একটা দেবর থাকতে আপনার কাজ করতে হবে নাকি? ইমনের কথা শুনে নদীর আব্বু আম্মু হেসে দিল। ইভানের আম্মু ইমনকে ডাকতে চলে গেল। ইমান জানে? পাকনা সব জানে। ইভান ওর আম্মুকে কাজে সাহায্য করতে লাগলো। রান্না শেষ হলে সবাই মিলে বসে খাবার খেতে লাগলো। ইভানের আম্মুর ফোনে কল আসলে ইভান সাথে সাথেই ফোনটা হাতে নিয়ে কল কেটে দিল। ইভানের আম্মু বলল, কি রে, কল কাটলি কেন? রাকিব গ্রুপ স্টাডির কথা বলতে কল দিয়েছে, বাট আমি করতে চাচ্ছি না। করলে খারাপ কি? আন্টি, ইভান তো অনেক ভালো স্টুডেন্ট, ওকে বলেন না আমার সঙ্গে পড়তে। ইভান আর তুই একসাথে পড়ো নাকি? হ্যাঁ। কিভাবে? ভাইয়া, এটাই নদী না? হ্যাঁ। ওর পড়া এত পিছিয়ে গেছে কেন? আম্মু, ইমনের সামনে তুলো না, পরে ওকে জ্বালাবে। কেন? আমি কেন জ্বালাবো? তোর খাওয়া শেষ, যা। ওকে। ইমন চলে গেল। ইভানের আম্মু তাকে ইভান বলে, উনি গোলা অনেক পছন্দ করে তাই। ইভান, আরে লজ্জা পাও না? শোনো, তুমি আমার কাছে পড়তে পারো। ইভান ওর পরীক্ষা তো, ওর তো নিজের পড়া আছে। তোমরা দুজন আমার কাছে পড়ো। আপনি কি ইভানকে পড়ান? হ্যাঁ, সময় পাইলে পড়াই। ওকে, তাহলে প্রতিদিন আসবো। ঠিক আছে। তবে টুকটাক কথা বলতে বলতে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হলে ইভানের আম্মু বলে, নদীকে তোদের রুমে নিয়ে যা। আর হ্যাঁ, ইমন যেন ওকে না জ্বালায় বলে দিলাম। আচ্ছা। ইভান নদীকে নিয়ে চলে গেল। এদিকে ইভানের আম্মু নদীর আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। নদী ইভানকে বলল,
আচ্ছা আম্মু আর তোমার আব্বু আম্মু কি নিয়ে এত কথা বলে জানো? ইভান আমি বলতে পারবো না, বাট আতিয়া আপু তোমার বড় বোন হয়। আর তোমার দাদু তো আমাদের গ্রামের সবচেয়ে বড় লোক, যার দাপটে পুরো গ্রাম ভয়ে কাঁপে। বাট বুঝলাম না তোমরা এখানে কেন থাকো। আমার দাদা মানে আর বোন কোথা থেকে আসলো? ওয়েট দেখাই। নদী আতিয়ার ছবি দেখিয়ে বলে। এটা আতিয়া আমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়তাম। দাদা ওকে অনেক ভালোবাসে, ওকে নিজের কাছ থেকে এক সেকেন্ডও দূরে রাখে না। গ্রামের ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে। আমার মাথায় কিছু ঢুকছে না। তোমার আম্মু চায় না তুমি সত্যিটা জানো। কোনো তো কাহিনী আছে, তুমি তোমার আম্মুকে জিজ্ঞেস করো, যাও। ইভান রুম থেকে বের হয়ে ওর আম্মুর সামনে যেতেই শুনতে পাই। তার সম্পদ জাহান নামে যাক, তাতে আমার কি? আমি গরিব ঘরের মেয়ে ছিলাম বলে উনি আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমার মেয়েটাকে জোর করে কেড়ে নিয়েছিল। আমি অতীতের কিচ্ছু ভুলি নাই। আর যদি ওই বাড়িতে থাকতে দিত, আমার সন্তানদের নিয়ে এত কষ্ট করতে হতো না। আমার স্বামীকে এ বয়সে মারা যেতে হতো না। আমি আমার সন্তানদের কখনোই ওখানে যেতে দিব না, আমি জানতে দিব না। ভাবি দেখেন, এটাই একদম ঠিক হবে না। ইভান ইমনের সুন্দর ভবিষ্যৎ আছে, এই পরিবেশে থাকবে। আবার এখন কত খরচ আছে, আপনি করেন টিউশনি, সেটাই দিয়ে কি 2 সন্তানের লেখাপড়ার চাহিদা মেটাতে পারবেন? আমার সন্তানরা অল্পতেই খুশি থাকতে শিখে গেছে। আমার সন্তানদের কোনো সমস্যা হয় না। আর আমার সন্তান নিজের পায়ে দাঁড়াতে হুট করে বড়লোক হওয়া আমি চাই না। আর ওই মানুষের সম্পদের কোনো দরকার নাই আমার সন্তানদের। ইভান রুমে প্রবেশ করতেই ইভানের আম্মু রেগে গিয়ে বলে। তুই এখানে কি করস? তোকে আমি ডাকছি। আম্মু আমি সত্যটা জানতে চাই। কিসের সত্যি? আমার আব্বুর পরিচয় কি? মেজাজ বিগড়ে দিস না, এখান থেকে যা। আম্মু আমি ওইখানে যাব না, আমার শুধু আসল কাহিনী জানতে চাই। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি শুধু জানতে চাই। শুনবি? হ্যাঁ। রাঙাপুর গ্রামের জমিদার বংশের ছেলে তোর আব্বু, আর আমি হলাম কাজের লোকের মেয়ে। আমি তোর আব্বুকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর দাদা আমার বাবাকে মেরে গ্রাম ছাড়া করেছিল। আমাদের বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছিল আমাকে, আর তোর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল মেরে। সমাজ কি বলবে সেইটা নিয়ে তোর দাদা আমাদেরকে সাথে এমন করেছে। আমার কোলের সন্তানকে কেড়ে নিয়েছে। আর কি শুনতে চাস? আর যদি আমাদের মেনে নিত, তাহলে তোর আব্বুকে আমাদের হারাতে হতো না। ইভান ওর আম্মুর কথা শুনে রাগে হাত পা কাঁপতে লাগলো। রাগে ইভানের চোখ লাল হয়ে যেতে লাগলো। ইভানের আম্মু কান্না করতে লাগলো। ইভান বলল, আমাকে ঠিকানা দিতে পারবে? আমি দেখতে চাই কত বড়লোক মানুষ। দরকার নাই। আমার দরকার আছে। আমি কি বলছি কানে যায় না? এখান থেকে যা ইভান, আমাকে উত্তেজিত হতে বাধ্য করিস না। ইভান কিছু না বলে ওইখান থেকে চলে গেল। ইভান নিজের রুমে গেলে দেখে নদী আদশা হয়ে বসে আছে। ইভান নদীকে বলল, আমি তোমাদের গ্রামে যেতে চাই। সামনে তো পরীক্ষা, এখন গ্রামে গিয়ে কি করবে? পরীক্ষা এখনো 6 মাস পর। তুমি কি রেগে আছো? ভাইয়া কি হয়েছে, এত রেগে আছো কেন? কিছু না, তুই পড়া বাদ দিয়ে বসে আছোস কেন? ভাবির সাথে গল্প করছি, আগামীকাল তো ছুটি। ও। ইভান চুপচাপ বসে থাকলো। এদিকে ইভানের আম্মু নদীর আম্মুর সাথে কথা বলছে। নদীর আব্বু বলল, আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা আমরা তাহলে আসি। এখানে থেকে যান না। না, গ্রামে চলে যাব। আমার মেয়েটার খেয়াল রেখো। অবশ্যই, আজকে থেকে গেলে কিন্তু পারতে। পরের বার আসলে অবশ্যই থাকবো। একটা কথা বলা ছিল। কি কথা? থাক, কিছু না, যা। নদীর আব্বু আম্মু নদীকে ডাক দিলে নদী বের হয়ে আসলো। ইভান নদীদের সাথে যেতে নিলে ইভানের আম্মু বলল, কি কোথায় যাস? কাজ আছে, ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। ইভান নদীদের সাথে বের হয়ে গেল। ইভান ড্রাইভারের সাথে বসলো। ইভান নদীর আম্মুকে বলল, আঙ্কেল আপনার থেকে আমার কিছু জানার ছিল। আমি জানি কি জিজ্ঞেস করবে। ইভান, তোমার আম্মুর তোমরা 2 জন ছাড়া কেউ নাই। আমিও চাই না তুমি তোমার আম্মুকে রেখে চলে যাও। আমি তো চলে যাব না, আমি শুধু ওই মহান ব্যক্তিদের দেখব। গরিবদের ঘৃণা করে, তাই না? ওনার মান সম্মান যদি আমি মাটিতে মিশে না দিই, আমার নামও ইভান না। কি করবে তুমি? আঙ্কেল আমি আপনার সাথে ওইখানে যেতে চাই, আমাকে প্লিজ নিয়ে যাবেন? তোমার আম্মু যেতে নিষেধ করেছে, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ওকে নিতে হবে না, আমি ওইখানে যাব। আর নদী, তোমার সাহায্য লাগবে। কি সাহায্য?
আমাকে ওর পুরো ফ্যামিলির সম্পর্কে বলবে, আর আমার কাজিন কয়টা তার ভিতরে ওনার সব থেকে প্রিয়কে? তোমার বোন আপু বাদে আর কে? আর বড় ফুপির একমাত্র মেয়ে, যাকে দাদু অনেক ভালোবাসে। গুড। ওই মেয়েটার আইডি বা নাম্বার দিতে পারবে? কি করবে? পরে বলবো। কি করবে সেটা বলো। কাজ আছে, দিতে পারবে কিনা বলো। আমার ছোট ফোনে আছে নাম্বারটা। ইভান টুকটাক নদীর সাথে কথা বলে যেতে লাগলো। নদীদের বাসায় গেলে ইভান নদীর সাথে রুমে চলে গেল। নদী বলল, আমাকে বলো কি করবে, তাহলে নাম্বার দিব, না হইলে না। রিলেশন করব, তারপর ভাগিয়ে নিয়ে বিয়ে করব। কি পাগল হয়ে গেছো? ইভা আপু অনেক ভালো, মাথা খারাপ নাকি তোমার? আর আমি তোমার স্ত্রী থাকতে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে না। তোমার আর আমাকে দরকার নাই, তাই যত তাড়াতাড়ি পারি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তুমিও আমাকে ভালোবাসো না, আমিও না। ইভান এটা করতে পারো না। ইভান, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। কেন? এখন তো আমাকে দরকার নাই, তোমার আব্বু আম্মু তো জেনে গেছে। তাহলে তোমার বর হয়ে কী লাভ? আর আমি ওই জমিদারের সম্মান যদি মাটির নিচে মিশিয়ে না দিচ্ছি, আমার নামও ইভান না। ইভান, তোমার দাদু অন্যায় করছে। ইভা আপু তো কিছু করে নাই। ইভা আপুর সাথে কেন এমন করবে? আমার কারো প্রতি মায়া হয় না। যাই হোক, নাম্বার দিবে নাকি আমি একভাবে ব্যবস্থা করে নিব। কখনোই দিব না। ওকে, আমি এখন আঙ্কেলের কাছে গিয়ে বলছি তুমি আমাকে 1 বছরের জন্য বিয়ে করছো শুধুমাত্র সম্পদের জন্য। ইভান, নাম্বার দাও, না হয় আমি বলে দিব। আমিও তোমার আম্মুকে বলে দিব আমি তোমার স্ত্রী। আমি সবকিছু বলে দিব। রাগী নদীর গালে থাপ্পড় মেরে দিলে নদী হতভম্ব হয়ে গেল। গালে হাত দিয়ে চোখের পানিগুলো টপ টপ করে ঝরে পড়তে লাগলো। ইভান নিজেও হতভম্ব হয়ে গেল। ইভান ওইখানে 1 মিনিট না দাঁড়িয়ে চলে গেল। ইভান রাস্তায় হাঁটতে লাগলো। ইভান ভাবতে লাগলো, এটা আমি কি করলাম? রাগের বশে নদীর গালে থাপ্পড় দিয়ে আমি ঠিক করলাম না। ইভান রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলো। বাসায় গিয়ে ইভানের আম্মু ইভানকে দেখে বলল, ইভান শুন, আমার কাছে একটু বসিক তো। কি? ইভান ওর আম্মুর পায়ের কাছে বসে কোলে মাথা দিয়ে ইভানের আম্মু মাথায় হাত দিয়ে বলে, আমি জানি তোর অনেক খারাপ লাগছে, রাগ হচ্ছে, কিন্তু ইভান তোর দাদু তার ছেলে মেয়েদের থেকে ওর নাতি নাতিদের অনেক ভালোবাসে। আমরা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার 1 বছর পর আতিয়ার জানে আমাদের মেনে নিতে, আমাদের নিয়ে যেতে চাইছিল। আমি রাগে যাই নাই, তোর আব্বু রাগে যায় নাই। পরে তোর দাদু বলে তোমার যা ইচ্ছা করো, আমার নাতনিকে আমি এই অবস্থায় ফেলে রেখে যেতে পারবো না। আতিয়াকে জোর করে আমাদের থেকে নিয়ে যায়, দোষটা আমারও আছে। ও হ্যাঁ ইভান, তুই কি তোর বাড়িতে যেতে চাস? তাহলে যেতে পারিস, আমি তোকে না করব না। তুই ইমন চলে যা, বাট আমি যেতে পারবো না। কোথাও যাব না আম্মু, তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। আমার সাথে থেকে কি হবে? আমি না তোদের চাহিদা মতো কিছু করতে পারি, সব সময় অভাবের ভেতর দিয়ে নিয়েই গেছি। আমি তোর দাদুকে কল করেছিলাম, উনি হয়তো প্রায় চলে এসেছে। কি? হ্যাঁ, উনি অনেক খুশি হয়েছে, ওই যে কল দিয়েছে। ইভানের আম্মু কল রিসিভ করলো। ইভানের আম্মু বলল, আসসালামু আলাইকুম, আপনি কি চলে এসেছেন? ওয়ালাইকুম সালাম, আমি স্টেশনে নেমেছি। এখন কোথায় যেতে হবে আমাকে ঠিকানাটা দাও। আমি ইভানকে নিয়ে আসছি, আপনি ওইখানে অপেক্ষা করেন। ইভানের আম্মু কল কেটে দিল। ইভান ওর আম্মুর দিকে তাকালে ইভানের আম্মু বলে, এভাবে তাকিয়ে আছোস কেন? আমি ওই মানুষকে দেখতে চাই না। শুন ইভান, এখানে দোষটা আমাদেরও আছে। ওনার রাগ হওয়া স্বাভাবিক। কাজের মেয়ের সাথে না বলে তার ছেলে বিয়ে করে রাখলে সেইটাই যেই কোনো বাবা মা জানলে কষ্ট পাবে, রেগে যাবে। আমার সন্তান যদি আমাকে না জানিয়ে বিয়ে করে, আমি সেই সন্তানকে কখনোই মেনে নিতে পারবো না। আমি এখন বুঝতে পারছি। ইভানের আম্মুর কথা শুনে ইভান বুকে ঢুক করে উঠল। ইমন দরজার আড়াল থেকে তাকিয়ে আছে। ইভানের আম্মু রুমে চলে গেল। ইমনকে বলল, ইমন বাসায় থাকা, আমরা আসছি। আচ্ছা আম্মু। ইভানের আম্মু ইভানকে নিয়ে যেতে লাগলো। পাশের বাড়ি থেকে একজনের সিএনজি ভাড়া করে নিয়ে যেতে লাগলো। স্টেশনে গিয়ে ইভান ওর আম্মুকে খুঁজতে লাগলো। লাস্ট বেঞ্চিতে একজন মুরব্বী মানুষ লাঠি নিয়ে বসে আছে। ইভানের আম্মু বলল, ইভান, ওই যে তো দাদু। ইভানের হাত ধরিয়ে যেতে লাগলো। ইভানের দাদু উঠে ইভানকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো।
ইভান বলতে লাগলো। আপনি প্লিজ শান্ত হন। ইভান দাদু ভাই আমাকে ক্ষমা করে দিয়ে আমার উপরে তোমার অনেক রাগ, তাই না? আমার কারোর উপরে কোনো রাগ নাই। ইভানের আম্মুর দিকে তাকাতেই ইভানের আম্মুর পায়ে ধরে ক্ষমা চাইতে গেল। ইভানের আম্মুর সাথে সাথে হাত ধরে বলল, আব্বাজান কি করছে? আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি রাগ, অভিমান, জিদের কারণে আপনাদের থেকে দূরে। আমি তোমার বাবাকে মেরেছি, গ্রাম ছাড়া করে দিয়েছিলাম, সেখানে রাগ থাকার কথা? সবাই দেখছে, প্লিজ এখানে এইসব থামান। হ্যাঁ আব্বাজান চলেন। ইভানের আম্মু সাথে সাথে হাত ধরে বলে। ইভানের আম্মু, ইভানের দাদু তিনজন একসাথে যেতে লাগলো। সিএনজিতে তুলে ইভান সামনে গিয়ে বসলো। ইভানের দাদু কান্না করতে লাগলো। ইভানের আম্মুর চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। ইভানদের নামিয়ে দিলে ইভান ভাড়া দিয়ে ও দাদুর হাত ধরে নিয়ে যেতে লাগলো। ভিতরে গিয়ে ইভানের আম্মু ইমনকে ডাক দিতে লাগলো। ইমন, এই ইমন, কই রে তুই? ইমন বাহিরে আসলে ইভানের দাদু জড়িয়ে ধরলো। ইমনকে আদর করতে লাগলো। ইভানের দাদু বলতে লাগলো, আজ আমি সব পেলাম, শুধু আমার সন্তানকে শেষবারের মতো দেখতে পারতাম না। আব্বাজান প্লিজ কান্না করবেন না, আপনার শরীর খারাপ করবে। ইভান, তোর দাদুকে নিয়ে তোর রুমে শুয়ে দে, আমি খাবার নিয়ে আসছি। ইমন ইভানের দাদুকে ধরে রুমে নিয়ে গেল। ইমন তো ওর দাদুকে পেয়ে অনেক খুশি হয়ে পড়ল। দাদু, আপনি এতদিন কোথায় ছিলেন? আমাদের একটু খোঁজ খবরও নেওয়ার সময় পাইলেন না। ইমনের কথা শুনে ইভানের দাদু কান্না করতে করতে ইমনকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাদের অনেক খুঁজেছি দাদু ভাই, আমি তোমাদের কোথাও খুঁজে পাই নাই। আজকে তোমার আম্মু আমাকে কল দিল, আমি সময় নষ্ট না করে চলে এসেছি। আমি তোমাদের আর হারাতে দিব না দাদু ভাই, আমি তোমাদের নিয়ে যাব। ইয়াহু, এখন যদি আমিও সবার মতো দাদুর সাথে খেলতে পারতাম। অবশ্যই দাদু ভাই, ওখানে গেলে তোমার খেলার সঙ্গীর অভাব হবে না। ইমন ওর দাদুর সাথে গল্প করতে লাগলো। ইভান রুম থেকে বের হয়ে গেল। ইভান বারান্দায় বসে থাকলে ইভানের আম্মু বলে, জগ আর গ্লাস নিয়ে আয়। ইভান ওর আম্মুর কথা মতো জগ গ্লাস নিয়ে আসতে চলে গেল। ইভান ওর রুমে জগ গ্লাস রেখে চলে যেতে নিলে ইভানের আম্মু হাত ধরে বলে, এখানে বসে, রাগ করে থাকিস না। আম্মু, আমি রেগে নাই। তাহলে এভাবে মুখ ঘুরিয়ে ভাব করে রাখছস কেন? এমনি ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। মাথায় তেল দিয়ে দে, চল। না। আচ্ছা, আমি রাকিবের কাছে গেলাম। কেন? দাদু ইমন এখানে ঘুমাক, আমি রাকিবের কাছে যাই। খাবার খেয়ে যা। ক্ষুধা নাই দাদু, আপনি তাহলে থাকেন। আমাদের সাথে থাকো না দাদু ভাই, তিনজন অনেক গল্প করা যাবে। আমার একটু কাজ আছে, দিনে আড্ডা দেওয়া যাবে। ইভান বিদায় নিয়ে চলে গেল। রাকিবের বাসে গিয়ে ইভান ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে রাকিব ইভান উঠে অজু করে নামাজ পড়ে নিল। ইভান রাকিবকে বলল, আচ্ছা থাক, বাসায় যাব। আচ্ছা যা, আজকে তো কলেজ ছুটি। ইভান রাকিবের থেকে বিদায় নিয়ে চলে গেল। ইভান বাসে গিয়ে দেখে ইমন দাদু বসে থেকে হাসাহাসি করছে। ইভানের আম্মু দাদুকে চা দিল। ইভানকে দেখে বলল, এই তো দাদু এসে গিয়েছে। ইভান, 8টায় ট্রেন টিকিট কাটা হয়েছে, তুই রেডি হয়ে নে। আজকে যেতে হবে? হ্যাঁ। তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না। আম্মু, ও যেতে রাজি হয়েছে। আম্মু দাদুকে ক্ষমা করে দিয়েছে। ও। ইভান রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। ইভানের বারবার নদীর চেহারাটা ভেসে উঠতে লাগলো। ইভান খাটের উপরে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকলো। ইভানের আম্মু কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? কিছু না আম্মু। আচ্ছা, আমি শার্ট প্যান্ট গুছিয়ে নেই। ইভান শার্ট প্যান্ট গুছিয়ে নিল। কিছুক্ষণ খাটের উপর বসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে খেতে বসলো। খাবার খেয়ে রেডি হয়ে ইভান কলেজের সামনে গাড়ি থামিয়ে বলল, আমি একটু ভিতর থেকে ঘুরে আসছি। ইভান দৌড়ে ভিতরে গেল। ভিতরে যেতে রাকিব সাথে সাথেই দেখা হইলে ইভান বলল, রাকিব, নদী কোথায় রে? কেন, তুই জানোস না? না। ওই কলেজে আসে নাই। আর তোর ব্যাগ কই? ও আচ্ছা, ভালো থাক। কোথায় যাচ্ছিস? দাদুর বাড়িতে। আচ্ছা থাক। ইভান চলে আসলো। গাড়িতে বসে নিচের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, নদীকে থাপ্পড় না দিলেও পারতাম। নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে ওই। একবার কি কল দিব? না থাক, কল দিলে যদি না ধরে তখন আবার আমার রাগ উঠে যাবে। ইভান কথাগুলো ভাবতে ভাবতে স্টেশনে চলে গেল।
স্টেশনে গিয়ে কিছুক্ষণ বসে থাকলে ট্রেন চলে আসলো। চারজন ট্রেনে উঠে পড়লো। ইভানকে দেখে ইভানের আম্মু বলে, কি হয়েছে তুই কেন বলিস না? তুই গতকাল থেকে মুখ গম্ভীর করে রেখেছিস, আমাকে খুলে বল কি হয়েছে। কিছু হয় নাই আম্মু, আর কই গম্ভীর মুখে আছি। তাহলে হাসিস না কেন? কারোর সাথে তেমন কথা বলিস না কেন? সব সময় এত কথা বলতে ভালো লাগে না। ইভান বাটন ফোন বের করে সাপ গেম খেলতে লাগলো। ইভানের আম্মু কিছু বলবে, ইভানের দাদু বলল, আমি জানি আমাকে তুমি মেনে নিতে পারছো না, তোমার হয়তো অনেক রাগ হচ্ছে। আপনার উপরে কেন? আমি কারোর উপরে রেগে নাই। প্লিজ নিজেদের ভুল বুঝবেন না। রেগে না থাকলে তুমি আমাকে ইমনের মতো একবার তো দাদু বলতে পারো, কিন্তু তুমি আমাকে আপনি আপনি করে যাচ্ছ। ইভান কিছু না বলে চুপ করে গেম খেলতে লাগলো। 6 ঘন্টা জার্নি করে ট্রেন থেকে নেমে পড়লো। ইভান ওর ব্যাগ কাঁধে নিয়ে লাগেজ নিয়ে যেতে লাগলো। স্টেশন থেকে নামলে ইভানের দাদু বলল, এখানে বসো, গাড়ি 2 মিনিটের ভিতরে চলে আসবে। ইভানরা বসে থাকলো। ইভান দেখতে পেল এখানে সব মানুষজন ইভানের দাদুকে সালাম করছে। গাড়ি আসলে সবাই গাড়িতে উঠে পড়লো। ইভান গ্রামটা দেখতে লাগলো। 14 মিনিট পর একটা বাড়ির ভিতরে গাড়িটা থামলো। ইভান গাড়ি থেকে নেমে অবাক হয়ে তাকাতে লাগলো। ইমন গাড়ি থেকে নেমে বলল, দাদু, এত বড় বাড়ি তোমাদের? আমি তো সিনেমায় দেখেছি জমিদার বাড়ি। এটা তোমার বাড়ি দাদু ভাই। ইভানের আম্মু গাড়ি থেকে নামলে হুট করে অনেকেই ইভানের আম্মুর কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ইভানের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই ইভানের আম্মুকে ধরে নিয়ে যেতে লাগলো। ইভানের দাদু বলল, ভিতরে চলো দাদু ভাই, এগুলো তোমার আম্মুর বান্ধবীরা, ভিতরে সবাই আসে। রহিম, এগুলো নিয়ে আয়। ইভানের হাত থেকে লাগেজ ব্যাগ নিয়ে নিল। ইভান ইমন ওর দাদুর সাথে যেতে লাগলো। ভিতরে ঢুকতেই ইভান হা হয়ে গেল। অনেকজন ইভানের আম্মুকে ঘিরে ধরে আছে। ইভানের আম্মু বলল, বিবিজান, বৌমাকে ধরে থাকবেন, পিছনে তো দেখেন আপনার 2টা হাসবেন্ড নিয়ে এসেছি। দাদুর কথা শুনে সবাই পিছন ঘুরে তাকাতেই ইভান ইমন দুজনকে সালাম দিল। সবাই ইভান ইমনকে আদর করতে লাগলো। দুজনকে নিয়ে সোফায় বসিয়ে দিল। সবাই কাছে আসলে ইভান উঠে দাঁড়িয়ে দেখে আতিয়া চলে যাচ্ছে। ইভান বলে উঠল, আপু, তুমি কি আমরা আসাতে খুশি হও নাই? ইভানের কথা শুনে আতিয়া সিঁড়ি বাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে গেল। ইভান বলে ওঠে, আপু, তুমি যদি আমরা আসাতে অখুশি হও তাহলে আমরা চলে যাচ্ছি। আমি কারোর আশায়ও খুশি না, অখুশিও না। কথাটা বলে আতিয়া চলে গেল। ইভানের দাদু বলল, ইভান, কষ্ট পাও না, ওর মনে অনেক অভিমান জমে আছে, দেখো আস্তে আস্তে ঠিক তোমাদের সাথে মিশবে। রাগ হওয়ার কথা, বাবা মাকে কাছে না পাইলে সব সন্তানের রাগ হবে। এই বয়সে পেয়ে কি হবে? ইভান ইভান চুপ হয়ে গেল। ইভানের দাদু বলল, ইভান আনো ভাই, ইভান আর ইমনকে ওদের রুম দেখিয়ে দাও, অনেক ক্লান্ত দুইজন। ইভান ইভার দিকে তাকিয়ে যেতে লাগলো। ইভান ভাবতে লাগলো, এই মেয়ে ইভা আমার তো অনেক বড় হবে। ধ্যাত, ভাগ্য ভালো উল্টাপাল্টা কিছু করি নাই। ইভান ভাবতে ভাবতে ইভার সাথে চলে গেল। ইমনকে একটা রুম দেখিয়ে দিয়ে পাশের রুম ইভানকে দেখিয়ে দিল। ইভান রুমের ভিতরে গেলে দেখে ওর ব্যাগ সোফার উপরে। ইভান ইভার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। দেখ, বড় বোনকে কেউ ধন্যবাদ দেয়, তাও আবার রুম দেখিয়ে দেওয়ার জন্য। ও আচ্ছা। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আসো। আর শোনো, তোমার রুমের 2টা রুম পরেই আতিয়ার রুম। তুমি যেন হুট করে ওইদিকে যেও না। আতিয়া যেহেতু তোমাদের সাথে কথা বলছে না, অনেক রেগে যেতে পারে। রেগে গেলে ভাঙচুর করা শুরু করে দিবে। ও আচ্ছা। ইভা চলে গেল। ইভান ব্যাগ থেকে সবকিছু বের করলো। টেবিল উপর বইগুলো রেখে দিল আর জামা কাপড়গুলো আলমারিতে তুলে ফেল। শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণ খাটে বসে থেকে নিচে নেমে গেল। নিচে নেমে ইভান দেখে ওর আম্মু সবার সাথে হেসে হেসে কথা বলছে। ইভানের অনেক ভালো লাগলো। ইভান, বসো। ইভান সোফায় বসলে উপরের দিকে তাকাতে দেখে আতিয়া ইমনের সাথে হেসে হেসে কথা বলছে। ইমনকে জড়িয়ে ধরে আদর করছে। ইমন আতিয়ার সাথে নিচে নেমে বলল, আম্মু, আপুর সাথে বাইরে গেলাম। আমাকে বলতে হবে না, যাও। আম্মু, মায়া মানুষ পাল্টি বাজ কেন? ইমনের কথা শুনে সবে অবাক হয়ে তাকালে আতিয়া বলে, ইমন, এসব কি বলো? ঠিক আছে আপু, ঠিক বলছে আপু।
আম্মু আগে অনুমতি না নিয়ে গেলে কি যে মারতো আর বকাও দিত। আজকে অনুমতি নিলাম বলে আমাকে বলতে হবে না। আবার তুমি তখন কথা না বলে চলে গেলে। আমাদের আশাতে তুমি খুশিও না অখুশিও না, অথচ তুমি নিজে থেকেই আমাদের ডেকে কত কান্না করলে, আমাকে আদর করলে, আমাকে নিয়ে ঘুরতেও যাচ্ছ। আমার বান্ধবীরাও পাল্টি বাস, রাগ দেখাবে। আবার আমি রেগে কথা বললে আমার বান্ধবীরাও পাল্টি বাজ, রাগ দেখাবে। আবার যখন আমি রেগে কথা না বলি তখন কান্নাকাটি শুরু করে দেয়। এই পাকনা কথা রাখ। কিছু কইলেই পাকনামি হয়ে যায়। কি হইছে? আমার ভুল হইছে, আমায় ক্ষমা করে চলেন। ইমনের কথা শুনে সবাই হাসতে লাগলো। আতিয়া ইমনকে নিয়ে চলে গেল। ইভা বলে ওঠে, ইমন অনেক পাকনা, তাই না মামি? অনেক দুষ্টু পাগনা, আর একটু মিল হলেই সবাইকে জ্বালিয়ে মারবে। ইভানের দাদিমা বলে, কি ব্যাপার দাদু ভাই, তুমি চুপচাপ বসে আছো কেন? আমাদের সাথে কথা বলবে না? আপনারা গল্প করছেন, আমি তো শুনছি। ইভান চলো বাবা, খেতে দেই। ইভানকে টেনে নিয়ে যেতে লাগলো। ইভান খেতে না চাইলে ইভানের আম্মু তাকালে ইভান কিছু বলল না। ইভানের 3 চাচি খাবার খাওয়াই দিতে লাগলো। ইভানের পেট যেন ফেটে যাবে এমন এক অবস্থা। ইভান বলে, আম্মু আপনারা প্লিজ থামেন, আমার পেট ফেটে যাবে। এইটুকুতে পেট ভরে গেছে? আর পেটে জায়গাই নাই। আফা, ওই আর খেতে পারবে না, পেট ব্যথা শুরু হয়ে যাবে। ওই বেশি খেতে পারে না। কি খাওয়া খাইছো? হ্যাঁ, এই বংশের ছেলেও এইটুকু খাইলে চলবে? বোনরা যখন ধরবে তখন কি করবে? আমি এখন উঠলাম। ইভান উঠে পড়ল। ইভানের অবস্থা দেখে ইভা বলে, ভাই বাহিরে হাঁটাহাঁটি করো, ঠিক হয়ে যাবে, চলো আমার সাথে। ইভান ইভার সাথে যেতে লাগলো। বাহিরে বাগানে গিয়ে দুজন হাঁটতে লাগলো। ইভা বলল, তোমার কপালে দুঃখ আছে, এইটুকুতেই এই অবস্থা। বড় আপুরা জেনে গেছে তোমাদের কথা, সবাই আসবে, আগামীকাল অনুষ্ঠান করবে, সকল আত্মীয় স্বজন আসবে, তোমার যে কি হবে। শুধু আপুরা ভাইয়ারা আসবে না? এখানে সব বোন, মামা তো ভাই বলতে তুই আর ইমন। বড় মামার ছেলে হয়েছিল, বাট ও মারা গেছে, এখন শুধু তুমি আর ইমন এবারই ছেলে। ও আচ্ছা, আপনার ভাই নাই? আরে আমার ভাই ঢাকা থাকা পড়াশোনার জন্য। ঢাকা কই থাকে? শরীফ চাচুদের কলেজে পড়ে, তাদের কলেজের নাম। ইভার কিছু বলার আগেই বলে, আমাদের কলেজে পড়ে। কোন ক্লাসে? নাম কি? তুমি ওই কলেজে পড়ো? হ্যাঁ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, নাম রাকিব। ওর ছবি আছে? হ্যাঁ। ইভান ভ্যাবাচাকা খেয়ে গেল। ইভান বলে, ওই আসবে না? আগামীকাল আসবে। ও আচ্ছা। ইভার সাথে টুকটাক কথা বলতে লাগলো। অনেকক্ষণ কথা বলে ইভান বাসার ভিতরে গেল। ইভান আরও কিছু কাজিনরা আসলে সবার সাথে কুশল বিনিময় করলো। ইভান সবার সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে ইমন দৌড়ে এসে ইভানকে বলল, ভাইয়া, এটা আপু তোমার জন্য পাঠিয়েছে। এইসব আমি নিতে পারবো না। আপুকে বল নিজ থেকে ভালোবেসে যেদিন বিয়ে দিবে সেই দিন নিব। ইমন ডাস্টবিনে ফেলে দাও। আমি কি অন্যায় করছি যে আমার উপরে রাগ দেখানো হচ্ছে? আতিয়া কিছু না বলে চলে গেল। ইমনও আতিয়ার পিছন পিছন যেতে লাগলো। ইভানের রাগ হতে লাগলো। হঠাৎ করে নদীকে দেখে ইভান শান্ত হয়ে গেল। নদীকে দেখে সবাই বলতে লাগলো, নদী কেমন আসোস? অনেকদিন পর দেখছি। ভালো, তোরা কেমন আছিস? তোকে তো দেখা যায় না, তুই তো নাকি অনেক পড়াশোনা নিয়ে ব্যস্ত। খুব ভালো। রাকিব শয়তান বলছে তাই না? ইয়া মানে ওই আর কি। ওই একটা কুত্তা। নদী কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? নদী যে, আমাদের তো ভুলেই গেছিস। আমি কাউকে ভুলি নাই। বসে চা বানিয়ে দেই তোকে। নিজে বানিয়ে খেতে পারি। নদীর রান্নাঘরে চলে গেল। ইভা বলল, বড় মামির একটা ছেলে থাকলে ভালো হতো, নদীকে ছেলের বউ বানিয়ে দিতে পারতে। পাগলিটা। ইভান বসে পড়ল। নদীর চা বানিয়ে বের হয়ে আসলো। সোফায় বসে চা খেতে লাগলো আর বলল, এই পোলাডারে এইভাবে তোরা ঘিরে ধরে আসিস কেন? আরে এইটা ছোট মামার ছেলে ইভান। ওয়েট, তোর তো চেনার কথা, তোদের কলেজেই তো পড়ে। ওনাকে কে চেনে না? সবাই চিনে, উনি আমাদের ক্লাসের টপার। নদীর কথা শুনে সবে হাঁ হয়ে তাকালো।
ইভান নদীকে কিছু বলতে চাইলো, বলতে পারলো না। নদী বলে ওঠে, আতিয়া কই রে? তোর বান্ধবী ছোট ভাইকে নিয়ে ব্যস্ত, আর কারোর সাথে কথাও বলছে না। থাকো। নদী চলে গেল, সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। ইভান নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। ইভান সবার সাথে আড্ডা দিতে রাতের খাবার খেয়ে সবাই মিলে ছাদে চলে গেল। 12টার দিকে সবাই যার যার মতো রুমে চলে গেল। নদী ইভানের রুমের সামনে দিয়ে যাচ্ছে, সাথে সাথে ইভান নদীর হাত টান দিয়ে ধরে রুমের ভিতর নিয়ে গেল। নদী রেগে বলে, কি করছিস? আই এম সরি। হঠাৎ? আমার তোকে থাপ্পড় মারা ঠিক হয় নাই, প্লিজ ক্ষমা করে দে। আমি রাগের বশে থাপ্পড় দিয়েছি। ভালো করছো স্যার, আমাকে ছাড়। তুই অভিমান করে আসোস। আই এম সরি, প্লিজ ক্ষমা করে দে। আমি তোকে থাপ্পড় মেরে একটু শান্তিতে নাই, প্লিজ ক্ষমা করে দে। হাসি পাচ্ছে, থাপ্পড় মারাতে এই অবস্থা? শোন, এত নাটক করিস না। আমার হাত ছাড়, ঘুমাতে যাব, আতিয়া অপেক্ষা করছে। আপুকে নাম ধরে ডাকোস কেন? আমার বউ তুই, আপুও তোর বোন হবে। আমি কারোর বউ না, আতিয়া আমার বেস্ট ফ্রেন্ড, এটাই আসল পরিচয়। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। ইভান দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে আতিয়া ইমনে গালে চুমু দিয়ে বলল, আমি ভার্সিটি থেকে এসে তোকে ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? ওকে আপু, তাড়াতাড়ি এসো কিন্তু। ওকে। আতিয়া চলে গেল। ইভান নদীকে বলল, নদী তোদের গ্রাম ঘুরে দেখাবি না? ইভা আপু আছে, ওকে বলো। তুই নিয়ে গেলে কি সমস্যা? ইভাপুর তো কাজ আছে। আমারও তো সময় নেই কাউকে নিয়ে ঘোরার। ওকে লাগবে না, আমি একা ঘুরতে পারি। আর শোন, সন্ধ্যায় পড়তে আসিস। তোর কাছে আমার পড়া লাগবে নাকি? যেটা বলছি ওইটাই করিস। ইভান কথাটা বলে বের হতে যাবে, তখনই রাকিব ভিতরে ঢুকতেই ইভানকে দেখে রাকিব বলে ওঠে, ইভান তুই এখানে? জি সাহেব। কি যাতা বলিস? আমি এখানে ড্রাইভার হয়ে এসেছি। কি আন্টিকে বলে দিব নাকি? কি বলে দিবে? আন্টি তুমিও? আমিও আছি। মাথা ঘুরছে আমার। রাকিবের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। রাকিবের আম্মু বলে ওঠে, আরে পাগল, এটা ছোট ভাবি, আর ওই দুজন তোর মামাতো ভাই। কি ইভান তুই আমার মামাতো ভাই? তোকে দেখার জন্য এখানে আসলাম। আহারে দুঃখ। নদী তুইও তো আমাকে একবার বললি না। আমি নিজেও জানতাম না ওনারা এখানে। গতকাল এসে দেখি বসে আছে। আরে তুই এসেছিস সেটাও বলস নাই। দুইজন আমাকে কি বোকা বানাইলি নাকি? ওই, তুই নদীকে তুই বলস নাকি? না মানে, কসুর ছাতা দূর আপু, ওই আমাদের সাথে পরে তুই বলা স্বাভাবিক। আপু তুই বলুক, আপু বললে আমার রাগ হয়। নানু, ওই নানু। ইভানের দাদিমা রাকিবকে দেখে বলে, নানু ভাই চলে এসেছো? রাকিব ইভানের দাদিমাকে জড়িয়ে ধরল। রাকিব কথা বলে রুমে চলে গেল। নদী ইভানকে বলল, রাকিব আসুক, আর তোর আরো কাজিনরা আসবে। ওরা আসলে তো ঘোরার সুবিধা হবে। ইভান, জি বলেন। এই কার্ডটা নিয়ে যাও, তোমার মন মতো শপিং করে নিও, আর ফোন যা কেনা লাগে সব কিনে নিও। আমার কাছে ফোন আছে আর আমার জামা কাপড় সব আছে, কোনো কিছু কেনার নাই। নানু, তোমার নাতি একটাই শয়তান বদমাস, ওই সব কিছু করবে না, আমার কাছে দাও। বেশি বুঝিস না, মেজাজ গরম করলে কি করতে পারি ভালো করে জানোস। আমার ফোন কেনা লাগবে, তুই না কিনলি? নানু, আমার এই ফোনটা ভেঙে গেছে। নিয়ে যাও, আর ওকে কিনে দিতে পারো কিনা দেখো। ইভানের দাদু কার্ড দিয়ে চলে গেল। রাকিব বলল, চল ঘুরতে যাই, এখানে সুন্দর সুন্দর জায়গা আছে। আম্মু, আমার বাইকের চাবিটা কই? রাকিবের আম্মু চাবিটা নিয়ে এসে দিল। রাকিব ইভান নদীকে বলল, কিরে চল। আরে ভাই, এই বাড়ির ছেলে হয়ে কিপটামি কম কর। তোর কিছু কিনলে টাকা শেষ হবে না। এখানে সবার নিজস্ব গাড়ি আছে, বাড়িও আছে। আমাকে যে দেখোস, এইসব আমি নানার টাকায় চলি। ফালতু বকবক বন্ধ কর। তাহলে চল। ইভান নদী রাকিব বের হইল। নদী ইভানের কাঁধে হাত দিয়ে বাইকে উঠল। রাকিব বাইক চালাতে লাগলো। রাকিব সবকিছু দেখাতে লাগলো। বাজারে ভিতরে গেলে সবাই রাকিবকে সালাম দিতে লাগলো, ভালো মন্দর খোঁজ খবর নিতে লাগলো। রাকিব ফোনের দোকানে চলে গেল। ইভানকে বলল, দেখ কোন ফোন নিবি, আইফোন নিবি নাকি? ফোন কিনবো না, আতি আপু আমার জন্য কিনে রাখছে, যেদিন নিজের হাতে দিবে ওইটা নিব। আপু তোর সাথে কথা বলে না? না। ও, আপু একটু রাগী। তোকে কি এখানে সবাই চেনে নাকি? হ্যাঁ, এখানে যত দোকান দেখছিস সব নানুদের।
আমি তো আগে মাঝে মাঝে ভাড়া তুলতাম, আর আমি নানুর বাড়িতে থাকি বেশি। ও আচ্ছা, তাহলে চল বাইক কিনে ফেলি। এত কিছু কেনার দরকার নাই। এক্কেবারে কিপটা, এখন টাকা জমানো শুরু করছে। চল বাল। রাকিব জোর করে নিয়ে যেতে লাগলো। কে শোরুমে গেলে দেখে ইভানের দাদু বসে আছে। রাকিব বলল, নানু, তোমার নাতি একেবারে কিপটা, ফোন কিনবে না, বাইকের দোকানেও আসবে না। সাকিব, আমার নাতিকে সব থেকে বেশি দামের বাইকগুলো দেখা তাড়াতাড়ি। সাকিব ইভানকে নদীকে রাকিবকে বসতে দিয়ে চা খেতে দিল। ইভানকে একের উপর এক বাইক দেখাতে লাগলো। রাকিব বলল, এটা কিনে নে, সব থেকে ভালো। না, আপনি সব থেকে কম দামের ভিতরে দেখান। দাদু ভাই, তোমাকে টাকা নিয়ে ভাবতে হবে না। শো অফ করা আমার পছন্দ না। অল্প দামের বাইকে সমস্যা কোথায়? হুট করে এত টাকা এত দামি জিনিস ব্যবহার করলে আমার ভিতরে একটা লোভ জন্ম নিবে, মন মানসিকতা খারাপ হবে, যেইটা আমি চাই না। ইভানের কথা শুনে সবাই বেশ অবাক হয়ে গেল। এক একজন বলতে লাগলো, চাচা, এইটাই সাগরের ছেলে। বা, চিন্তাধারা একদম সাগরের মতো। সবই ইভানের প্রশংসা করতে লাগলো। ইভানের দাদুর খুশিতে চোখে পানি চলে আসলো। তাড়াতাড়ি চোখ মুছে ফেলো। ইভানের পছন্দ মতো দিতে লাগলো। ইভানের বাইকটা কেনা হয়ে গেলে ইভান বাইকে উঠে পড়ল। আপনি বাইক কিনে দিলেন, আমি চাই আপনি আমার বাইকে প্রথমে ওঠেন। ইভানের কথাই খুশি হয়ে বাইকে উঠল। ইভান বাইক চালাতে লাগলো। ইভানের দাদু খুশিতে চোখের পানি ফেলতে লাগলো। রাকিব নদী পিছন পিছন আসতে লাগলো। ইভানকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ করে ভার্সিটির সামনে অনেক ভিড় দেখে ইভান বাইক থামিয়ে পড়ল। দাদু নামে তো, আমি একটু ভিতরে দেখি। দাদু নামলে ইভান ভিতরে ভিড় ঠেলে দেখে দুইটা মেয়ে ওড়না ধরে টানাটানি করছে। ইভানের রাগ হতে লাগলো। আদি ইভানকে দেখে কিছুটা অবাক হয়ে গেল। ইভানকে কিছু বলতে যাবে, তার আগে ইভান দৌড়ে গিয়ে ছেলেগুলোকে হাতের ওড়না দিয়ে চারজনের গলার সাথে বাজিয়ে দিল। সবাই এখান থেকে যা, যদি আমার ভাইয়ের শরীরে একটাও আঘাত লাগে সবাইকে খুন করে রেখে দেবো। ইভানকে কিছু বলতে যাবে, তার আগে ইভান দৌড়ে গিয়ে ছেলেগুলোকে হাতের ওড়না দিয়ে চারজনের গলার সাথে বাজিয়ে মুখে একের পর এক ঘুষি মারতে লাগলো। ইভানকে আরও কিছু ছেলে মারতে আসলে আতিয়া দৌড়ে গিয়ে পিছন থেকে একজনকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল। আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ছেলেগুলো ইভানকে মারতে যাবে, রাকিব এসে মারতে লাগলো। ইভান ওর বোনের দিকে তাকিয়ে আছে। আতিয়াকে একজন মারতে যাবে, সাথে সাথে ইভান ওদের ছেড়ে সবগুলো ছেলেকে মেরে মাটিতে ফেলে দিল। ওনা দুইটা টান দিয়ে নিয়ে মেয়ে দুটাকে দিয়ে দিল। মেয়ে দুইটা কান্না করতে করতে ইভানকে ধন্যবাদ দিতে লাগলো। মেয়েগুলো যেতে নিলে আতিয়া বলল, দাদু, তোমার নাতিকে নিয়ে এখান থেকে যাও। এখানে এসে ঝামেলার ভিতরে জড়িয়ে যেতে কে বলেছে? ইভান, চলো দাদু ভাই। ইভানের দাদুকে দেখে সবাই সালাম দিয়ে যেতে লাগলো। ইভান ওর দাদুকে নিয়ে চলে গেল। আতিয়াকে সবাই ঘিরে ধরে বলতে লাগলো, দোস্ত, এই ছেলে তোর ভাই মানে কেমন ভাই? আমার মায়ের পেটের ভাই। আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে বলে, দোস্ত, তোর ভাইকে দেখে তো সবাই ফিদা হয়ে আছে দেখ। আর যেভাবে হিরোর মতো সবাইকে মারলো, ইস, আমি ওর ছোট্ট হইলে সোজা কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে নিতাম। ফাজিল, থাপ্পড় মারবো। আমার ছোট ভাইয়ের দিকে নজর দিবি না, চল ক্লাসে। আতিয়া ওর ফ্রেন্ডদের সাথে যেতে লাগলো। সবাই ইভানের প্রশংসা করলে আতিয়ার অনেক ভালো লাগতে লাগলো। এদিকে ইভান রাকিবকে বলল, এসব ছেলেরা এখানে গুন্ডামি করে। হা হা হা, হাসি পাচ্ছে অনেক। আমাদের কলেজের হইলে মেরে হাড্ডি ভেঙে দিত। তুমি তো দেখি অনেক ভালো ফাইট করতে পারো। ফাইট ব্যাক উঠলে তোমার নাতি নিজের ভিতরে থাকে না। তিনজন কথা বলতে বলতে পাশে চলে গেল। ইভানের ঠোঁটের কোণায় কাটার দাগ দেখে ইভানের আম্মু বলল, ইভান, তুই কি মারামারি করছিস নাকি? না, কই না তো, আমি তো বাইক কিনতে গেছিলাম। দাদু আপনি বলেন না। ইভান চোখ মারতেই ইভানের দাদু বলল, হ্যাঁ, বাইক কিনতে গিয়েছিল। তাহলে ঠোঁটের ওইখানে রক্ত জমে গেছে কেন? রাকিব মেরেছে, আমি কিচ্ছু কিনতে চাই নাই, তাই ঘুষি মারছে। রাকিব তো ভয়ে ঢোক গিলতে লাগলো। রাকিবকে সবাই একের পর এক বকা দিতে লাগলো। রাকিব এক পর্যায়ে ইভানের নাকে ঘুষি মেরে দৌড়ে রুমে চলে গেল। সবাই ইভানকে ধরে ব্যস্ত হয়ে গেল। ইভান ব্যথার থেকে সবার এত কেয়ারিং দেখে মনে মনে অনেক হাসতে লাগলো। ইভানের নাকে স্টিকার ব্যান্ডেজ লাগিয়ে দিল। নদী পড়ল, আমি বাসায় গেলাম। তাড়াতাড়ি আসিস।
সন্ধ্যার আগে আসিস, কিন্তু অনেক কাজ আছে। আচ্ছা। নদী চলে গেল। ইভানও রুমে চলে গেল। সন্ধ্যার দিকে ইভানের সব আত্মীয় স্বজন আসলো। সবার সাথে কুশল বিনিময় করে আড্ডা দিতে দিতে রাত 12টায় ঘুমাতে চলে গেল। এভাবে 8 দিন কেটে গেল। ইভান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলো। পড়া শেষ করে নিচে চলে গেল। নদীর আব্বু আম্মু নদীর সাথে গল্প করছে। ইভান নদীকে দেখে বলল, নদী তুই ঢাকায় যাস নাই? না, এখানে ট্রান্সফার হয়েছি। কি? আগামীকাল ভর্তি হয়ে নিয়েছি। ঢাকা আর যাব না, এখানে থেকেই পড়াশোনা করব। একবার আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলি না? কেন? তোর থেকে আমি অনুমতি কেন নিব? আমার মন যা চাইবে আমি তাই করব। ঠিক বলছস, থাক তুই এখানে। আর ফেল গেলে তোর কপালে দুঃখ আছে। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। যত সব। জানোস তো যত সব। তাহলে কথা কেন বলতে আসোস? চুপ থাক, ভুল হইছে। আম্মু আমি ঢাকা যাব। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার পড়া আছে। এখানে পড়া সম্ভব হচ্ছে না। আর কিছুদিন ক্লাস হবে, ক্লাসগুলো এখন করা দরকার আছে। ইভান, তুমি এখানে ট্রান্সফার হয়ে আসো। আমাদের এখানে তো সব কিছু মোটামুটি উন্নত হয়েছে। তুমি ঢাকা ওইখানে একা কি করবে? তোমার আম্মু ভাই ও তো এখানে। এমনকি আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিব। না, আমার উপরে শিক্ষকদের ভরসা। আমি ওইখান থেকে আসতে পারবো না। দেখি ভার্সিটিতে কি করা যায়। ও আচ্ছা। রাকিব, তুই যাবি না? যাব। কবে যাবি তুই? আজকে রাতে বের হব। ও আচ্ছা। শোন, বড় আপুদের বাসায় যেতে বলছে, যাবি কি? আপুদের বাসা থেকে ঘুরে তো চলে যাব। তাহলে রেডি হয়ে আয়। ওইখানে গেলে ঘোরাঘুরি করার ব্যাপার আছে, বিয়েনটা ছাড়বে না। তাড়াতাড়ি যা। সুন্দর সুন্দর বেআইন আছে তো। থাকলে তোর কি সমস্যা? দরকার হইলে যাকে পছন্দ হবে বিয়ে করে নিয়ে আসবো। নদী রেখে সামনে থাকা ফুলদানি ঢিল মেরে বলে, কাকে বিয়ে করবি না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাকে শোনানোর কি আছে? যা তুই এখন যা, যত সব। নদী রেগে যাওয়া দেখে সবাই অবাক হয়ে গেল। ইভান রেগে বলল, ওই ফুলদানির দাম দিয়ে যা। ভাঙছর শখ করে দাম দিয়ে যা। দিব না। কি করবি তুই? বেশি কথা বলবি তো সব ভেঙে চলে যাব। ভাই কুল, এত রেগে যাস কেন? রেগে যাব না তো কি করব? তোরা ভাই বোন নিজেদের কি ভাবো আল্লাহ জানে। যা বাবা, আমি কি করলাম? কিছু করস নাই, সব আমি করছি। নদী, এত রেগে যাচ্ছিস কেন বাবা? ইভান তো এমনই, তুই তো জানোস। তাহলে এত রেগে যাচ্ছিস কেন? আপনার কলিজার ছেলেকে বিয়ে দিয়ে দেন। ওনার বিয়ে করার অনেক শখ, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। আম্মু ছাড়ো তো, ওকে কুত্তা কামড় দিয়েছে। নদী রেখে ইভানের কাছে এসে মারতে লাগলো আর বলতে লাগলো, আমাকে কুত্তা কামড় দিয়েছে? ভালো হয়েছে, দেখাচ্ছি মজা। নদী ইভানের হাতে দিল কামড়। সবাই নদীকে আটকাতে আসবে। ইভান সবাইকে থামাতে ইশারা করলো। নদীর কামড়ে ইভানের চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। নদীর আপু ডাকতে লাগলে নদী শুনলো না। নদী ইভানকে ছেড়ে দিয়ে দেখে ইভানের চোখ দিয়ে পানি পড়ছে। নদীর চোখে পানি জমাট বাঁধতে লাগলো। আমার অনেক কষ্ট হচ্ছে। নদী কথাটা বলে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইভান নদীর চোখে পানি মুছতে মুছতে বলল, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি সত্য আগের বছর তোকে থাপ্পড় মারছিলাম, আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি নাই। প্লিজ ক্ষমা করে দে। আমি থাপ্পড়ের জন্য রেগে নাই। তাহলে কিসের জন্য রেগে আসোস? কিছু না। নদী ইভানের হাত সরিতে দৌড়ে চলে গেল। সবাই অবাক হয়ে তাকালো। ইভানের দাদিমা বলে, আমার কেন জানি মনে হচ্ছে নদী দাদুমণি দাদুভাইকে পছন্দ করে। আমি খেয়াল করেছি ইভানকে টুম্পা হাত জড়িয়ে ধরেছিল। নদী রেগে গিয়ে টুম্পার জামাতে পাড়া দিয়ে ফেলে দেয়। ইভানের দাদিমার কথা শুনে অবাক হয়ে গেল। তার মানে টুম্পা ঠিক বলছিল, ওর জামা কেউ পাড়া দিয়ে ধরার কারণে এমনভাবে পড়ে গেছে। সবার কথা শুনে ইমন চকলেট খেতে খেতে বলে, এটাই স্বাভাবিক। আমি আগে দেখেছি আব্বু যদি পাশের বাসায় খালামুনিদের সাথে হেসে কথা বলতো, আম্মু আব্বুর সাথে ঝগড়া করত। আবার আম্মু পরের দিন অনেক কান্নাও করত। আব্বু আমাকে জড়িয়ে ধরে বলতো, ইমন তোমার আম্মুকে বলো। আমি জাস্ট এই ব্যাপারেই হাসছিলাম। হাত ওনারা ইচ্ছে করেই ধরেছিল। আর সেখানে বোঝা যায়। ইমন আর কিছু বলবে তারা কি রাকিব মুখ চেপে ধরল। ইমনের কথা শুনে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। ইভানের আম্মু অনেক লজ্জা পেয়ে যায়।
ইভানের আব্বুর কথা মনে পড়তেই ইভানের আম্মু ওইখানে না থেকে দৌড়ে চলে গেল। এই পিচ্ছি, চুপ করে থাক, বেশি কথা বলিস না। কেন, আমি আবার কি বেশি করলাম? আমি সবাইকে বলে দিব। লাথি মারবো। রাকিব, এটা কি ধরনের কথা? তুমি আমার ভাইকে লাথি মারবে মানে? আতিয়া ইমনকে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসলো। ইমন আতিয়াকে কানে কানে বলল, আপু, তুমি জানো নদী আপু কিন্তু আমাদের ভাবি হয়। ইমনের কথা শুনে আতিয়া চমকে গেল। ইমনের দিকে তাকিয়ে বলল, ভাই এসব কি বলস? ইমন আবার কানে কাছে গিয়ে আস্তে আস্তে বলে, আপু আসতে বললো, আম্মু জানলে ভাইয়াকে মেরে ফেলবে। কাউকে বলবো না বলেছিলাম, কিন্তু তোমাকে ভুলে বলে দিয়েছি, কাউকে বলো না। আতিয়া রেগে ইভানের দিকে তাকালে রাকিব ইভানকে নিয়ে চলে গেল। ইভান রাকিব বাইক নিয়ে দুজন বাজার থেকে ফল মিষ্টি কিনে চলে গেল। বোনের বাসায় সারাদিন থেকে ইভান সন্ধ্যায় পাশে আসে। ইভান রুমে গেলে ইমন এসে বলে, ভাইয়া আপু তোমাকে ডাকছে। কেন আপু? আতিয়া আপু। ইভান বেশ অবাক হইল। ইভান আতিয়ার রুমে চলে গেল। দেখে আতিয়া খাটের উপরে পা ঝুলিয়ে বসে আছে। ইভানকে দেখে বলল, দরজা লাগিয়ে দে। ইভান দরজা লাগিয়ে দিলে আতিয়া বলল, নদীর সাথে তোর কি সম্পর্ক? না, কোন আপু? আপু হঠাৎ এইটা জিজ্ঞেস করছো কেন? আমি আর ওই একসাথে পড়াশোনা করতাম, ফ্রেন্ড হয়। আমি সত্যি জানতে চাইছি। আপু সত্যিই তো বলছি। আতিয়া রেগে গিয়ে ইভানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, সত্যি জানতে চাইছি। নদী আমার স্ত্রী। এই বয়সে বিয়ে করছোস কাউকে কিছু না জানিয়ে? কাহিনী কি? আপু আমি 1 বছরের জন্য বিয়ে করছিলাম। কি বিয়ে? আবার 1 বছরের? ফাজলামো করস? মুসলিম হয়ে কন্ট্রাক্টে বিয়ে করছোস? লজ্জা করে না? বিয়ে মানে বুঝোস তুই? বিয়ে হলো সারা জীবন একসাথে থাকার জন্য, এই বন্ধনে আবদ্ধ হয়। আর তোদের দুজনের কাছে এটা খেলা মনে হয়? মন চাইলো বিয়ে করলাম, মন চাইলো ছেড়ে দিলাম। নিজেদের কি ভাবস? হ্যাঁ, আজকে সবাইকে গিয়ে বলি বাপের মতো শিখছোস। আপু আব্বুকে এখানে তুলবে না। দেখো আমাদের অবস্থা তোমাদের মতো এত ভালো ছিল না। আমার পড়াশোনা, ইমনের পড়াশোনা, তার উপরে সংসার চালানো, সামান্য কিছু টিউশনি করিয়ে চলা অনেক কঠিন হয়ে যায়। আমি নদীকে বিয়ে করেছিলাম কারণ ওই আমার পড়াশোনার সব দায়িত্ব নিবে। আর এর ভিতরে আমার ইন্টার পরীক্ষা শেষ হইলে নদী চাকরি দিয়ে দিত। এই যুগে মানুষ না থাকলে ভালো কোনো চাকরি পাওয়া যায় না। ইভানের কথা শুনে আতিয়া বুঝতে পারছে না কি বলবে। ইভানকে বলল, সবাইকে জানিয়ে দে, এখনো সময় আছে। আম্মু জানলে আমাকে মেরে ফেলবে। কেন মারবে? সত্যি বল গিয়ে, দোষ ওনাদেরও আছে। না, আম্মু অনেক কষ্ট পাবে। কষ্ট পাবে যখন জানাস বিয়ে করা লাগবে? কেন? বললাম তো। যা এখান থেকে। আপু আম্মুকে বলো না প্লিজ, আর আমি চলে যাচ্ছি। ভালো থেকো। ইভান কথাটা বলে চলে গেল। ইভান রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বের হয়ে গেল। রাকিব ইভান সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। 7 মাস পর রাকিব পরীক্ষার হল থেকে বের হয়ে বলল, চল আজকে ফ্রেন্ডরা মিলে সবার সাথে পার্টি করে গ্রামে যাব। আচ্ছা চলো। ইভান রাকিব পাশে গিয়ে ফ্রেশ হয়ে পার্টি করতে চলে যায়। সারা রাত পার্টি করতে লাগলো। পার্টি করে সব বন্ধুরা ওইখানে ঘুমিয়ে যায়। সকালে সবাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ইভান রাকিব বাসে চলে আসে। ইভান ফ্রেশ হয়ে খাটে বসে বলল, নেশা বেশি হয়ে গেছিল। আম্মু যদি একবার জানতো মেরে উগান্ডা পাঠিয়ে দিত। আরে কুল, মামি এখানে আসবে কিভাবে? আর এই বয়সে একটু এনজয় না করলে হয় না। শোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, ট্রেন ধরতে হবে। ট্রেনের ভিতরে কিছু কিনে খাইতে হবে, চল। ইভান তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিল। দুজন রেডি হয়ে বের হয়ে গেল। 6 ঘন্টা জার্নি করে ট্রেন থেকে নেমে সোজা ভ্যান নিয়ে যেতে লাগলো। ইভান রাকিবকে বলল, গ্রামে বেশি ঠান্ডা রে ভাই। কিছু করার নাই, বেশি করে জ্যাকেট পরে নে। ধ্যাত, হাতগুলো ইমনের গালে ধরবো। বজ্জাত সেই দিন বাস দিতে নিয়েছিল। চুপ কর, ওই ছোট মানুষ হয়ে ভালোই আছে, এখনে কাউকে কিছু বলে নাই। বাট ওই আপুকে বলে দিয়েছিল, না হইলে সেদিন আপু সব জানলো কিভাবে? না বলে থাম। দুজন টুকটাক কথা বলে বাসায় চলে গেল। গাড়ি ভাড়া দিয়ে দুজন বাসার ভিতরে চলে গেল। ইভান সবাইকে সালাম দিল। সবার সাথে কৌশল বিনিময় করে ইভান বলল, ইমন শোন। কি? ইমন কাছে আসতেই ইভান ওর 2 গালে ঠান্ডা হাত চেপে ধরে
ইমন চিৎকার দিলে আতিয়া তাকিয়ে বলল, এই পাগল কি হয়েছে? ইমনের গাল ছাড়। আমি কি করলাম? আমি তো ভালোবাসা দিচ্ছি। আম্মু, ইভানের আম্মু কিছু বলবে তার আগে ইভান দৌড়ে চলে গেল। সবাই খিলখিল করে হাসতে লাগলো। ইমন ঠান্ডায় ওর আপুকে জড়িয়ে ধরল। আমি কি ভাইয়ার সাথে ঝামেলা করেছি? তারপরও আমার সাথে এমন করলো। আমিও অবুঝ। মজাকার গালে হাত দিয়েছে। বাদ দে ভাই, ভাইয়া মজা করেছে তো। আমিও মজা করে শরীরের উপরে পানি ঢেলে দিব। আচ্ছা দিস। ইভান রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিল। নিচে গেল, গিয়ে ইভান রাকিবকে বলল, দাদু আপুর বর কি করে আর দেখতে কেমন? আপুর কি পছন্দ হয়েছে? আরে ডাক্তারবাবুকে চিনোস না নাকি? তার সাথে বিয়ে। কি সজীব ভাইয়ার সাথে বিয়ে? হুম। আপু তুমি কি রাজি আছো? রাজি না থাকলে এইবার তো মেনে নাও। ভাইয়া আর কত ঘুরবে তোমার পিছনে? আহারে, তোদের মনে হয় ভাইয়ার জন্য মন আনচান আনচান করছে? অবশ্যই। সজীব ভাইয়া দুলাভাই হইলে খারাপ কি? ফ্রিতে চিকিৎসা হওয়ার যাবে, আর দুলাভাই হিসাবে অনেক ভালো হবে। লোভী পোলা তুই। যাক বাবা। ডাক্তারবাবু কে রে রাকিব? নদী আপুর বড় ভাই। আপু সেই ছোট থেকে ঘোরাচ্ছে। 17 বছর তখন বিয়ের প্রস্তাব দিয়েছিল, বাট আপু রাজি হয় নাই। কতভাবে পটানোর চেষ্টা করেছে, আপু একবারও পটে নাই। পরে ভাইয়া লন্ডন চলে যায়, কয়েক মাস ধরে এসেছে, আমাকে কল দিয়েছিল। ও আচ্ছা। ভাইয়া দুলাভাই না অনেক ভালো। আমাকে সেদিন ঘুরতে নিয়ে গেছিল, অনেক কিছু কিনে দিয়েছে আমাকে। কিন্তু আপুর একটু হাত ধরছিল, আপু ধমক মারছে। এই ফাজিল, তোর সব কথা কি সব জায়গায় বলা লাগে? আপু তোমার সিনিয়র, সেই তুমি তাকেও ধমকানো বাদ দেও নাই। আহারে বেচারা, দুলাভাইয়ের জন্য মায়া হচ্ছে। রাকিবের বাচ্চা, তোর খবর আছে? কয়টার? ওই তোদের পরীক্ষা কেমন হয়েছে? ইভান কিছু বলতে যাবে, হঠাৎ করে নদী ইভান বলে চিৎকার দিল। সবাই দরজার দিকে তাকালো। ইভান বসা থেকে উঠে, কেউ কিছু বলার আগে নদী ইভানের কাছে এসে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। সবাই হতভম্ব হয়ে গেল। ইভান গালে হাত দিয়ে বলল, নদী কি হয়েছে? মারছো কেন? নদী কান্না করতে করতে ইভানের কলার ধরে বলল, আমি কি অন্যায় করছি? আমার সাথে এমন কেন করস? আমি কি দেখতে খুব খারাপ? আমি কি খুব খারাপ নাকি আমি তোর সিনিয়র জন্য তোর সমস্যা? কোনটা বলতো? কি হয়েছে সেটা বলবি তো নাকি? তুই জানোস না কি হয়েছে? নদী ওর এক হাতে চোখ মুছতে মুছতে ফোনের গ্যালারি থেকে কিছু ছবি দেখিয়ে বলল, এইসব কি? আমি তোর থেকে এটা আশা করি নাই। আমার বুকটা ফেটে যাচ্ছে। ওকে যা, তোকে আর কিচ্ছু বলবো না। তোর লাইফ তুই যেভাবে ইচ্ছা কাটা, তাতে আমার কি? আমি কে যে তোর ব্যাপারে নাক গলাবো? নদী কান্না করে চলে যেতে নিবে। ইভান সাথে সাথে নদীর হাত ধরে টান দিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, নদী, এইগুলো ভুয়া পিক, বিশ্বাস কর, আমি এমন কিছু করি নাই। হ্যাঁ, সেটাই তো দেখা যাচ্ছে। প্লিজ মিথ্যা বলিস না। ইমন, রুমে যা তো। ইমন চকলেট খেতে খেতে চলে গেল। ইভান নদীকে বলল, আমি সত্যি বলছি, এগুলো কিছু হয় নাই। রাকিব আমার সাথে ছিল। রাকিব একটা বাটপার। তুই ওর মামাতো ভাই, ওই তো এখন তোর কথা সাইড নিবেই। নদী কি হয়েছে? ইভান কি করেছে? কিছু না আন্টি। যাই হোক, ইভান, তোকে আমি মুক্তি দিয়ে দিলাম। 3 দিন পর ভাইয়া আতিয়ার বিয়ে, সেদিন আমিও বিয়ে করব। আমি আজ আব্বুকে গিয়ে বলবো আমার কাজিন আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, আমাকে অনেক ভালোবাসে। যেখানে ভালোবাসা সেখানে সারা জীবন ভালো থাকা। যেখানে আমার কোনো মূল্য নাই সেখানে জোর করে থাকার কোনো মানেই হয় না। কি যাতা বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আগে খারাপ ছিল, এখন ঠিক আছে। হাত ছাড়, এইটা তোর সাথে শেষ দেখা। ভালো থাক। আমি আর কখনোই তোকে ডিস্টার্ব করব না, কখনোই তোকে জোর করব না, কখনোই বলবো না ইভান আমি তোকে মিস করছি, প্লিজ আমার সাথে দেখা কর। কখনোই বলবো না। আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল তোকে। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। নদী পিছনে ঘুরে চলে যেতে নিবে, সাথে সাথে ইভান টান দিয়ে সামনে দাঁড় করিয়ে বলল, এখান থেকে এক পাও সরতে পারবি না। আর ওইসব আমি কিছু করি নাই। আমি তো ওই মেয়েটাকেও চিনি না, তোর আল্লাহর কসম করে বলছি। তাহলে ওই মেয়েটা আমাকে এইসব বলল? আর এই পিকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে মিথ্যা বলছে। আমি রাকিব, ওইখানে আমার আরও ফ্রেন্ড ছিল। বেশি করে ফেলায় আমি নিজের জ্ঞানে ছিলাম না। আর আমি কখনোই এমন করতে পারি না। আমার স্ত্রী থাকতে
আমি কেন অন্য নারীর কাছে যাব? ইভানের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। ইভানের আম্মু জোরে চিৎকার দিয়ে বলল, স্ত্রী মানে? ইভান, এসব কি বলছিস? আম্মু, আই এম সরি আম্মু, আমি নদীকে ভালোবাসি। আন্টি, আমি ইভানকে ভালোবাসি, প্লিজ আমাদের মেনে নাও। আমাকে যদি মেনে না নাও, আমি এখানে আত্মহত্যা করব। ভালোবাসা ভালো কথা, কিন্তু ওই তোমাকে স্ত্রী কেন বললো? আম্মু এখনকার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন বিয়ের আগেই বউ বলা শুরু করে দেয়। ও তাই বল, আর ভালোবাসো আগে বলেই তো পারোস। সব সময় তো খালি দুজনে ঝগড়াই দেখি। নদী, তুমি তো আমাকে বলতে পারতে এইভাবে দুইজন ঝগড়া কেন করতে। কি করব, আপনার নাতি খালি কষ্ট দেয়, আমাকে একটুও ভালোবাসে না, সব সময় খালি বকাঝকা করে। ঠিক করেই পড়োস না কেন? আর হুটহাট করে ভুল বোঝস? কেডা কি পাঠাইছে উল্টা আমাকে ভুল বোঝে থাপ্পড় মারলি? এইসব দেখে সারা রাত আমার কিভাবে কাটছে তোর হিসাব আছে? আমি 1 সেকেন্ড ঘুমাইতে পারি নাই, সারা রাত কান্না করছি, কুত্তা বিড়াল। আমাকে কল দিয়েছিস একবার? কল দিব কেন, ভালোই তো আসোস। মাইয়া মানুষ মানে ভুল বুঝার মেশিন। রাকিবের বাচ্চা, চুপ আসোস কেন? মাইয়াটার নাম্বার দে তো। এইটা সাইজ করে দিমুনি, রনির কাছে পাঠিয়ে দে। তোর ভাই লুচ্চা না থাকলে এমন কেন করলো? মেজাজ গরম করিস না, ওই আমার সাথে সারা রাত ছিল, আর সবাই তো এক রুমে ঘুমিয়ে গেছিলাম। এইটা ভাব, ওইখানে আমরা কই, ওই রুমে, অথচ আমরা নাই। এইটা এডিট করা কচু বুঝোস। আমি কি জানি কোনটা রিয়েল কোনটা নকল? এই ঝগড়া বন্ধ কর। আম্মু দাদু বিয়ের প্রস্তাব নিয়ে যাও, এদের ঝগড়া কমবে না বিয়ে না হইলে। তাই তো দেখছি। নদী বাসায় যাও, আমরা আসছি। আচ্ছা, ইভানের বাচ্চা, বাইকে করে নামিয়ে দিয়ে আয়। রুম থেকে চাবি নিয়ে আয়। থাম, আমার দেবরকে ডাক দে। ইমন, এই ইমন, ইভানের ঘর থেকে বাইকের চাবি নিয়ে আসো তো। আসছি ভাবি। কথাটা বলে ইমান মুখ চেপে ধরলো। ইভানের আম্মু বলে, কি ব্যাপার, তুই নদীকে ভাবি বললি কেন? ওই সব জানে, আমার মুখ চেপে ধরা লাগবে না, ভাবি বলে ডাকো। ওকে ভাবি। ইমন চলে গেল। ইভানের আম্মু বলে, তার মানে ইমন সবার কাহিনী জানে, শুধু আমি জানি না। ইমন হইল সব ভাই বোনের প্রেমে সাহায্য করে। ইভা কথাগুলো বলে হাসতে লাগলো। ইমন ইভানের দিকে বাইকের চাবি ছুঁড়ে মারল। ইভান ক্যাশ ধরে নিল। ইভান নদীকে নিয়ে বের হলো। নদী ইভানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সবার সামনে সাহস করে বলার জন্য যত কষ্ট দিয়েছিস সব ক্ষমা করে দিলাম। তাই না? আমাকে যতগুলো থাপ্পড় মারছস কি বলবো? জীবনে একটা থাপ্পড় মারছিলাম, তার বদলে এতগুলো মাইর খাইলাম। এই তুই বলবি না আমি তোর বউ না? হুম। ও হ্যাঁ, শোনো, ওখানে বিয়েটা কেটে দিতে হবে। না হইলে আম্মুর কানে গেলে মেরে ফেলবে। ভাগ্য ভালো আপু সব সামলে নিয়েছে। আতিয়া কি সব জানে? জানে। আচ্ছা, আমি ঢাকা যাব, গিয়ে সব ব্যবস্থা করে নিব। ওকে। আচ্ছা, তুই কি আমাকে ভালোবাসোস? তুই বললে কমু না। ওকে, তুমি কি আমাকে ভালোবাসো? হ। প্রপোজ করো। না, সময় হোক। কচু। দুজন খুনসুটি করে চলে গেল। নদীকে বাসের সামনে নামিয়ে দিতে নদীর আব্বু ইভানকে জোর করে নিয়ে গেলেন। ভিতরে গিয়ে ইভান সবাইকে সালাম দিল। ইভানকে দেখে নদীর বড় ভাই সজীব বলে, চিনতে পারলাম না, নদী তোর কোন বন্ধু? তোমার শালা, এইটা চেনো না? সজীব লজ্জায় পেয়ে গেল। ইভানকে বসতে বলে ইভান বলে, না ভাইয়া, বসবো না। আঙ্কেল, আপনার সাথে কথা ছিল, সাইডে আসেন তো। ইভান নদীর আব্বুকে সব খুলে বলল। নদীর আব্বু বলল, আরে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে নেব, তোমাকে ঢাকা যেতে হবে না। ধন্যবাদ আঙ্কেল। ইভান আর কিছুক্ষণ কথা বলে চলে গেল। 8 দিন পর ইভান সজীব বর্ষাজে বসে আছে। কাজে এসে 4 জনে বিয়ে পড়ানো শুরু করে দিল। বিয়ে পড়ানো শেষ হলে ইভান নদীর হাত শক্ত করে ধরে বলল, এখানে বসে থেকে কি হবে, চলো যাই। ইভানের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। ইভান নদীকে কোলে তুলে নিয়ে বলল, আমাদের এখানে কোনো কাজ নাই, আমরা গেলাম। ইভানের কথা শুনে সবাই যেন হাসতে শুরু করলো। নদীর আব্বু বড়রা সবাই লজ্জায় ওইখান থেকে চলে গেল। ইভান নদীকে কোলে করে নিয়ে সোজা বাসর ঘরে চলে গেল। নদীকে খাটে বসিয়ে দিয়ে বলল, উফ, তুই এত ভার কেন রে? একটু কম করে খাইতে পারোস না? তা বাসর ঘরে কে কার বউকে এসব বলে? ও থুকু, ওয়েট, চোখ বন্ধ করো তো যান। নদী চোখ বন্ধ করে ইভান হাঁটু গেড়ে বসে হাতের আংটিটা বের করলো।
ইভান নদীর হাত ধরতেই নদীর চোখ হলো। ইভান বলতে লাগলো, এই রাতে তোমার সাথে জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি শুধু একটাই কথা বলবো, আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি। তোমার সাথে থাকলে আমি পূর্ণ, আমি পরিপূর্ণ। আজ থেকে আমাদের সম্পর্ক শুধুই ভালোবাসা, বিশ্বাস আর সমর্থন দিয়ে গড়ে উঠবে। আই লাভ ইউ জান। ইভানের কথা শুনে নদী ইভানকে তুলে শক্ত করে জড়িয়ে ধরে খুশিতে। ইভানকে বলল, আই লাভ ইউ টু জান পাখিটা। চলেন, একটু আব্বু হতে মন চাইছে। ইভান কথাটা বলে নদীকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। নদী নেশাভরা চোখে তাকাতেই ইভান নিজের কন্ট্রোল হারিয়ে নদীর উপর ঝাঁপিয়ে পড়ল। ইভান নদীকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নদী ইভানের সাথে তাল মিলে আহাতর করতে লাগলো। আস্তে আস্তে দুজন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো।